সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমার হাতে বামে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব। ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসুর ভোট গণনা চলছে, সামনে আরও দুটি ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনগুলোর ফলাফল আগামী দিনের জাতীয় রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? আলোচনা করব জাতীয় নির্বাচন, জুলাই সনদ এবং নেপালে জেনজিদের যে গণ অভ্যুত্থান সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা শুরু করতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে। ডাকসুর ভোটে রীতিমতো ছাত্র দলের বিপর্যয়, ফলাফল বিপর্যয়, এবং জাকসুতে ভোট গণনা চলছে, কিন্তু এরই মধ্যে ছাত্র দল ভোট বর্জন করেছে। শিবির পক্ষ থেকে বলা হচ্ছে পরাজয় বুঝতে পেরেই এই ভোট বর্জনের সিদ্ধান্ত। প্রশ্নটা এভাবে রাখতে চাই, সব মিলিয়ে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে বাস্তবতা বিএনপির জন্য কতটা বিব্রতকর, কতটা অস্বস্তিতে আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বাক্যের একটা অংশ একটু সঠিক একটু ঠিক করে দেই। আপনি বলেছেন বিএনপি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন বর্জন করেছে। শুধু বিএনপি না, বিএনপি সহ অন্যান্য যেই প্যানেলগুলো আছে, আরো 4টি প্যানেল, মোট 5টি এবং স্বতন্ত্র কয়েকজন, হ্যাঁ, সবাই বর্জন করেছে। একমাত্র শিবিরের প্যানেল যেটা, তারা আছে। তো আপনার প্রশ্নের উত্তরে আসি। প্রথমত, বিএনপিকে এই নির্বাচনের ফলাফল যত অস্বস্তিকরই হোক না কেন, যত বিপর্যয়কর হোক না কেন, যত বিস্ময়কর হোক না কেন, তাকে মানতে হবে ফলাফল। এক, মেনে নিয়ে তারপরে ঠিক করতে হবে যে কোথায় কোথায় আমাদের ভুল ছিল বা আদৌ কোনো ভুল ছিল কিনা, এবং কি কি করলে ভবিষ্যতে এই জায়গাগুলোতে আর কোনো লুপহোল থাকবে না, আর কোনো ল্যাকিং থাকবে না, এবং আমরা জয়ের দিকে যেতে পারবো। আনটিল অ্যান্ড আনলেস ইউ অ্যাকসেপ্ট দ্য ফেলিয়ার, আপনি কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন না। সো প্রথম কাজটাই হবে বিষয়টাকে মেনে নেওয়া, এবং আমরা দলগতভাবে আমরা বিষয়টিকে মেনে নিয়েছি। যারা বিজয়ী পক্ষ তাদেরকে আমরা অভিনন্দনও জানিয়েছি। আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ, তিনি প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আবার আপনাদেরই দলের একজন স্থায়ী কমিটির সদস্য, আমি আসছি সেই জায়গায়, উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আপনি মির্জা আব্বাসের কথা বলছেন সম্ভবত, উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। অনেকগুলো কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে বেরিয়ে এসছে কেন এই ফলাফল বিপর্যয়। এক হচ্ছে, গত 15 বছর ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তাদের কর্মকাণ্ড চালাতে পারেনি। এমনকি গণ অভ্যুত্থানের পরেও যখন তারা ক্যাম্পাসে গেছে, তাদেরকে সাধারণ ছাত্রছাত্রী নাম দিয়ে অন্যান্য দলের, শিবিরের আছে, এনসিপির আছে, বাধা দিয়েছে এবং তাদেরকে ক্যাম্পাস থেকে চলে যেতে এক প্রকার বাধ্য করেছে। অন দি আদার হ্যান্ড, শিবির গত 15 বছর কিন্তু রিলেন্টলেসলি কাজ করে গেছে। কখনো আওয়ামী লীগের সঙ্গে মিশে, কখনো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে যেভাবে তারা পারে, টিকে থাকার, একদম তাই, টিকে থাকার জন্য যা করা দরকার 15 বছর তারা সেটা করেছে। দুই হচ্ছে, বাংলাদেশ উপমহাদেশ রাজনীতি পাল্টে গেছে। নেপালের কথা আপনি তুলছিলেন, সে আলোচনা আমরা পরে যাব। আমাদের রাজনীতির ধারা পাল্টে গেছে। একটা সময় বাঙালি না বাংলাদেশি এই ধারার রাজনীতি চলেছে। একটা সময় ইসলাম পন্থা নাকি সেকুলারিজম এই রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স চলেছে বিভিন্ন ফর্মে, কখনো জাতীয়তাবাদের ফর্মে, কখনো ধর্মের ফর্মে আইডেন্টিটি পলিটিক্স চলেছে। এখন আপনি চিন্তা করুন, বাংলাদেশে জামাত এক্সট্রিম রাইট আর লেফট পার্টিগুলো আছে, এর বাইরে কিন্তু সকলেই মোটামুটি দাবি করছে আমরা মধ্যপন্থা। তো সকলেই যখন মধ্যপন্থা দাবি করে, তখন তো আপনাকে স্পেসিফিক কিছু ডেলিভারি আপনাকে করতে হবে। সুতরাং ওয়েলফেয়ার পলিটিক্স ছাড়া আপনার হাতে কিন্তু আর কোনো কার্ড নাই। আপনি এখন আর বাঙালি বা বাংলাদেশি জাতীয়তাবাদের যে কার্ড, সেটা আপনি খেলেছেন, হয়ে গেছে সেটা। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের কার্ড আওয়ামী লীগ 15 বছর ধরে খেলেছে, হয়ে গেছে সেই কার্ড খেলা। ইসলাম পন্থা নিয়ে রাজনীতি যারা করছে তারা তো করছেই, আর মধ্যপন্থার যারা, তাদের কাছে এখন কিন্তু ওয়েলফেয়ার ছাড়া সত্যিকার অর্থে বলবার মতো কিছু নেই। গত 15 বছর শিবির যেমন সাংগঠনিকভাবে টিকে ছিল, একই সঙ্গে এখন বেরিয়ে আসছে যে শিবির 1-to-1, ডোর টু ডোর তারা তাদের ক্যাম্পেইন চালিয়েছে, যেটা ছাত্রদল করেনি। শিবির প্রতিটা হলে হলে ওয়াটার পিউরিফায়ার দিয়েছে, অর্থাৎ একটা কল্যাণকর কাজ করেছে। এরকম কোনো কাজ আমি জানি না ছাত্রদলের তরফ থেকে করা হয়েছে কিনা। শিবির পুরো নির্বাচনটিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। আমি এখন গণমাধ্যমে দেখছিলাম ছাত্র দলের প্যানেলের সাথে
আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকরা আছেন তাদের কোনো রকম মত বিনিময় হয়নি, যোগাযোগ সেভাবে হয়নি। এবং আপনাদেরই বাংলা ভিশনের নিউজ, ডাকসু নির্বাচনে শিবির ব্যয় করেছে 15 কোটি টাকা। দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট। আর আমাদের ব্যয় পার ডে বোধহয় 2-3 হাজার টাকা ছিল, সেটাও যার যার নিজস্ব ব্যয়ের মানে পকেট থেকে। সো তারা নির্বাচনটাকে যতটা সিরিয়াসলি নিয়েছে সম্ভবত অন্য কোনো দল ততটা সিরিয়াসলি নেয়নি। হয়তো ভেবেছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গায় শিবির কখনো জিততে পারবে না। এমনকি শিবির নারীদের ভোটও কিন্তু এবার টানতে পেরেছে। আবার আপনার কাছে আসবো, অ্যাডভোকেট শিশির মনি, সুপ্রিম কোর্টের আইনজীবী। এই যে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু কারণের কথা বলা হচ্ছিল, টিকে থাকার 15-16 বছর টিকে থাকার লড়াইয়ের পর শিবিরের এই যে ভূমিধস বিজয়, এবং জাকসু নির্বাচনে তো ভোট গণনা চলছে, যেহেতু সবাই ভোট বর্জন করেছে, ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। মানে কি কারণ, আসলে কৌশলটা কোথায় ছিল শিবিরের? আমার মনে হয় যে এই 5 আগস্টের পরে অনেক কিছুর জন্যই আমরা প্রস্তুত না থাকলেও অনেক কিছু দেখতে হবে। যে কাউকে যে কোনো জিনিস দেখতে হতে পারে, এটা আনপ্রেডিক্টেবল হয়েছে। এখন দেখছেন না যে শিবির বিজয় হয়ে গেছে, আপনি কোথাও একটা পরাজয় দেখার জন্য অপেক্ষমান থাকতে হবে। অর্থাৎ আমরা নতুন জেনারেশনের সাইকিটা যারা রিড করতে পারি না, যারা কটু কথা বলি, যারা টিজ করি, অ্যাটাক করি, পার্সোনালিটিকে অ্যাটাক করি, আমরা আমার মনে চাইলেও একটা খারাপ কথা বলে দিলাম, এর রিপার্কেশনটা কোথায় গিয়ে ঠেকবে, এই ইয়াং মাইন্ডটা কীভাবে এটা অ্যাকসেপ্ট করছে, এই ইয়থফুল এক্সিউবারেন্স এটা নিতে পারছে কি না, এই জিনিস সম্পর্কে আমাদেরকে অনেক সচেতন হওয়ার সময় আসছে। দল যাই হয় না কেন, যে পক্ষেই থাকুক না কেন, এটা মনে হয় বুঝতে না পারলে তিক্ত কথা বলা যাবে না, পিঞ্চ করা যাবে না। পিঞ্চ করলে এটা রিপার্কেশন হবে। এই জন্য তৈরি থাকতে হবে জয়ের জন্য, তৈরি থাকতে হবে পরাজয়ের জন্য। যদি পিপলসকে আমরা রেসপেক্ট করি, তাহলে কারণটা কি? নানান কারণ নানানজন বলতে পারবে। আমি একটা জেনুইননেস দেখতে পাই শিবিরের যারা ইলেক্টেড হয়েছে তাদের মধ্যে এক ধরনের জেনুইননেস আছে। জেনুইননেস কি টার্মে? ছাত্র হিসেবে দেখবেন, আপনি খুঁজে দেখেন যে 3 জন ইলেক্টেড হয়েছে বিপি, জিএস, এজিএস, তাদের একাডেমিক ক্যারিয়ার খুঁজে দেখেন, তারা কোথাকার ছাত্র, কত পয়েন্ট পেয়েছে, অনার্সে কত পেয়েছে, মাস্টার্সে কত পেয়েছে, অতীত রেকর্ড কী। এবং একজন শিক্ষক তো এজিএস যে হয়েছে তার সম্পর্কে একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, এই মহিউদ্দিন যদি শিবির হয় তাহলে এরকম ছাত্রই তো আমি চাই। ভেরি ব্লেটেন্ট অ্যাডমিশন, এবং তিনি করেছেন খুব সিম্পলি ছাত্র হিসেবে। এরপর দেখেন এরা কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে কিনা, এরা কি ডিবেট করে, এরা কি খেলাধুলা করে, এরা ডিউডিএসে যায়, এরা লাইব্রেরিতে যায়, নাকি বসের মতো আয়োজন করে, আচরণ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার বিবেচনায় বসগিরির আচরণটা আর একদম মেনে নিতে পারে না। আমি ছাত্র নেতা, আমি বসের মতো যাব, 2-3টা মোবাইল থাকবে আমার কাছে, ডান দিকে একজন থাকবে, বাম দিকে একজন থাকবে, গেস্ট রুমে বসবো, আমার কাছে হাজিরা দিয়ে যেতে হবে, এগুলা এমন এক ফোবিয়া তৈরি হয়েছে তাদের মধ্যে, এটা কোনোভাবেই মানতে পারে না। শিবিরের এমন ভূমিধস বিজয়ের জন্য আপনারাও কি দলীয়ভাবে আসলে প্রস্তুত ছিলেন কিনা, বা আত্মবিশ্বাসী ছিলেন কিনা যে এমন বিজয় একেবারে? না, শুনেছি আমি যতটুকু আমি শুনেছি, আমি তো আর এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ না, কিন্তু দূর থেকে বিভিন্ন জনের কাছে শুনেছি যে এটা বিজয় হতে পারে, কিন্তু এরকম হতে পারে তা আমি শুনিনি কখনো, বা আমি হয়তো গেসও করি নাই, বা আমি তাদের মাইন্ডকে রিড করতে পারি নাই। হতে পারে এটা আমার উইকনেস, যে আমি ইয়াং মনগুলোকে কি কারণে তারা ঘোরে বা কি এজেন্ডাকে তারা সামনে পিছিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমি রিয়েলাইজ করি নাই। আসলে রেজাল্ট হওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম ওই দিন একটু আগে, সকালবেলা উঠে দেখি ফলাফল তো রীতিমতো অন্যরকম। মানে এটা নিজের প্রাথমিকভাবে বিশ্বাস করতে অসুবিধা হয়েছে, তারপরে 2-4 জনকে জিজ্ঞেস করে বিশ্বাস করছি আর কি। আর এখানে আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, একটা ছাত্র সংগঠনের ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি থাকতে হবে। আপনি খারাপ তাই বলে আপনার খারাপের কথা বলে আমাকে কেউ লাইক করবে না। আমার যদি ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম থাকে তাহলে আমার ভালোত্ব আমার ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম দিয়ে এস্টাবলিশ করতে হবে। এই কথা বললে হবে না যে আপনার এই দোষ তাই বলে সকল আমাকে লাইক। পরবর্তীতে আবার আপনার কাছে বিস্তারিত শুনবো। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, এই যে ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনির বলছিলেন যে 5 তারিখের পরে অনেক কিছুই ঘটবে, নতুনের জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে তরুণ মন বোঝা, তরুণদের বোঝা, সেই জায়গায় দাঁড়িয়ে জাকসু নির্বাচন চলছে, মানে আপনার কাছে পুরো বিষয়টি কেমন? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। না, বিচার বিশ্লেষণ তো নিশ্চয়ই চলবে, আরও করতে হবে, এবং এটা তো ঠিকই যে 5 তারিখের পরে
কিংবা 5 তারিখের আগেও 5 তারিখ ঘটনার মধ্য দিয়ে এটা আরও যেটা প্রকাশিত হয়েছে সেটা তো হচ্ছে যে এই পরিবর্তিত বাস্তবতা সবারই অনুধাবন করা দরকার। কিন্তু এই বাস্তবতাটা কে তৈরি করলো? মানে ধরেন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন অনেকগুলো বাস্তবতা তৈরি করে দিয়েছে। এটা মনে রাখা দরকার যে এই যে ধরুন মুক্তিযুদ্ধ বনাম রাজাকার একটা বাইনারি তৈরি করা হয়েছে এবং নিজেরা মুক্তিযুদ্ধের যে বয়ান তৈরি করেছে সেটা ইতিহাসের একটা দখলীকরণ এবং সেইটা দিয়ে পুরো নিজেদের সমস্ত অপকর্ম, ফ্যাসিস্ট শাসন, দমন পীড়ন, গুম খুন, অত্যাচার, লুটপাট, দুর্নীতি সব কিছু জায়েজ করেছে। সেই ক্ষেত্রে বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ ছিল, সেখানে তার উপর তো আক্রমণ আছেই, গুম খুন থেকে অত্যাচার। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতার বিবেচনায় জামাত ইসলামীকে তারা একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছিল এবং জামাতের উপর দমন পীড়নকে তারা মুক্তিযুদ্ধ রক্ষা করছে এইভাবে জায়েজ করার চেষ্টা করেছে। কিন্তু আসলে তারা রক্ষা করছে নিজেদের ফ্যাসিস্ট শাসনটা। এইটার যে এই যে খেলা, এই খেলায় কিন্তু জামাতের যে মজলুম চেহারা তার প্রতি মানুষ এটা গ্রহণ করে নাই, যে এবং মানুষের এই আওয়ামী লীগের এই বয়ান গ্রহণ করে নাই, যার ফলে ওই যে মজলুম জায়গাটার প্রতি একটা সহমর্মিতা ধীরে ধীরে মানুষের মধ্যে তৈরি হচ্ছে। এটা এই গ্রাউন্ডটাই তৈরি করেছে। যেমন আমরা অনেক টক শোতে, আপনারও মনে থাকবে, আওয়ামী লীগের লোকেরা বলতো আমরা না থাকলে তো জামাতিরা সব দখল করে ফেলবে, এবং এই বয়ানটাকে তারা এখনো প্রতিষ্ঠা করছে এবং শেখ হাসিনার বয়ান কিন্তু 5 তারিখের পর থেকে এইটাই আর কি। ফলে ওই গ্র্যান্ড ন্যারেটিভে ওরা আগেও ছিল, দাঁড় করে রেখেছে। কিন্তু যেটা আমরা দেখছিলাম যে আসলে যেভাবে তারা পুরো জিনিসটা করছে, তো আপনি যখন একটা দলকে প্রতিপক্ষ হিসেবে সবসময় এই দিকে নেবেন, যদিও তারা সবাইকে, বিএনপিকেও ট্যাগ করেছে, আমাদেরকেও বামাতি বলে ট্যাগ করতো। তো এখন এই যে ট্যাগিং, এইটার ফলে হয়েছে যে তারাই জামাতের একটা মানে শক্ত জায়গা তৈরি হওয়ার গ্রাউন্ডটা প্রস্তুত করে গেছে এবং এইটা ছোট ফলে আওয়ামী লীগের একটা দায়ের জায়গা। আপনি ছোট শুনলে তার বিশ্লেষণ করা যাবে না, আমাকে চারজনের কাছে শুনে একটু বিরতিতে যেতে হবে, পরে বিস্তারিত আরো শুনবো। তবে এই নির্বাচনের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট দিয়ে শেষ করি, পরে কিছু আলোচনা করব। এই নির্বাচনে ইন্টারেস্টিংলি ধরুন জামাত হচ্ছে প্রধান প্রতিপক্ষ, মানে একটা প্রতিপক্ষ দাঁড়িয়েছে, বাকি সবারই অলমোস্ট 4-5টা প্যানেল যারা হয়েছে তারা জামাতকেই, শিবিরকেই প্রধান প্রতিপক্ষ করেছে। কিন্তু বিপরীতে তার কিন্তু কোনো সাধারণ প্রার্থী নাই। অর্থাৎ আপনি একটা সাধারণ প্রতিপক্ষ তৈরি করছেন, কিন্তু আপনারা নিজে 4-5 ভাগে ভাগ হয়ে আছেন, আপনার কোনো সাধারণ প্রার্থী নাই। যার ফলে আপনি শিবিরকে মানে প্রধান প্রতিপক্ষ এটা বানিয়ে নিজেরা ফেলেছেন, কিন্তু নিজেরা বিভক্ত থেকেছেন। দ্যাট জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইটসেলফ এই নির্বাচনের ফলাফল আগে থেকেই ঠিক করে। জি, আবার আপনার কাছে পরে বিস্তারিত শুনবো। ব্যস্ত স্বামী হায়দার পাটোয়ারি, এই যে জুয়েন্স থাকে যে শেষে যে ম্যাথমেটিক্যাল, এটা আপনি কতটা মানে যৌক্তিক মনে করেন এবং এই যে পরিবর্তিত বাস্তবতায় কি রাজনৈতিক দলগুলোকে এই পরিবর্তিত বাস্তবতা আসলে বুঝতে পারছে কিনা, অনুধাবন করতে পারছে কিনা? যারা জয়ী হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই। ঢাকা ভার্সিটি আমার খুবই আবেগের জায়গা। 81 সাল থেকে আমি ঢাকা ভার্সিটিতে ছিলাম। আবু সাদিক সায়েম, SM ফরাদ এবং অন্যান্য যারা জয়ী হয়েছে, জয়ের পরেও তারা বিনম্র এবং তাদের নম্রতা, মেধা তাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। এখানে একটা কোশ্চেন মার্ক আছে, যিনি সেক্রেটারি জেনারেল হলেন তিনি পেয়েছেন 10,794 ভোট, আর যিনি ভিপি হলেন তিনি 14,000 সামথিং ভোট পেয়েছেন। জামাতের ভোটে কিন্তু এই ডিফারেন্সটা হওয়ার কথা না, শিবিরের ভোটে। অর্থাৎ এখানে যিনি ভিপি হয়েছেন তিনি অন্য পার্টির ভোটও পেয়েছেন, হয়তোবা যিনি এসজি উনিও পেয়েছেন। কেন? কারণ হচ্ছে শিবিরের সাথে ব্যক্তি হিসাবে কম্পেয়ার করলেও অন্য প্রার্থী মেঘমাল্লার বসু ছাড়া অন্য প্রার্থীরা আসলে খুব একটা কম্পিট করার মতো ছিল না তাদের মেধা, দক্ষতা, যোগ্যতায়। অর্থাৎ এখানে একটা ট্রেডিশনালিজম চলেছে, আর সেখানে শিবির আজকে 30 বছর ধরে একটা গুছালো একটা রাজনীতি করেছে, ক্লাস 5 থেকে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত অনেক দূর পর্যন্ত মেধা ভিত্তিতে সেখানে আগিয়েছে। এবং আমি যখন লন্ডনে পড়তাম তখনও দেখতাম অনেক লোক শিবির থেকে ইন্সপায়ার্ড হয়ে ওখানে বায়োটলা করতে যাচ্ছে। সেই 2001 সালের কথা। তখন যখন 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসলো, তখন শিবিরের ছেলেমেয়েদের কাছে শোনা যে তাদেরকে বলো তোমরা বিদেশে যাও, ডিগ্রি নাও, একসময় ক্ষমতা নিতে হবে, দেশ চালাতে হবে। ওরাই কিন্তু এখন শিবিরের মেইন থিঙ্ক ট্যাঙ্ক, ওরাই কিন্তু এখন শিবিরের বিভিন্ন পদে যাচ্ছে এবং ভালো করছে, খারাপ না। তো এই ধরনের স্ট্র্যাটেজি তো আমাদের বাংলাদেশের আর কোনো দল নেয়নি। আমরা কোনো স্ট্র্যাটেজি নেই, আমরা কোনো ফাইন্যান্স করি নাই, আমরা কোনো প্রমোট করি নাই, আমরা কোনো প্যাট্রোনাইজ করি নাই, আমরা কোনো মোটিভেট করি নাই, আমরা কোনো আশ্রয় দেই নাই,
আমরা ভালো খাওয়াই নাই, আমরা আদরও করি নাই, আমরা রাজনীতি করে গেছি, আর ফলটা পাবো ট্রেডিশনাল, তা তো হবে না। পুরো প্রায়োরিটিজম শিফট হয়ে যেতে হবে এখন, আউটলুক টোটাল। এবং আরেকটা ধারণা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তো আঘাত করার চেষ্টা করা হয়েছিল এই প্রার্থীদের, কিন্তু ওদের ব্যক্তিগত দক্ষতার কারণে কিন্তু তারা সেটাকে ওভাররাইট করে ফেলেছে। ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু ওদের বিরুদ্ধে বলা হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, কিন্তু এটা কিন্তু সাধারণ ছাত্ররা গ্রহণ করেনি, তাদের ব্যক্তিগত যোগ্যতাকেই প্রায়োরিটি দিয়েছে, অথবা তার দলগত ক্যাপাসিটিটাকে প্রায়োরিটি দিয়েছে। এইটাও একটা ব্যাপার যে কোনো ন্যারেটিভস নিয়ে আর হবে না, ও হিন্দু, ও মুসলিম, ওর দাঁড়িয়ে আছে, ওর দাঁড়ি নাই, কোনো ন্যারেটিভস তত্ত্ব চলবে না। কে ডেলিভারি দিতে পারবে, কার যোগ্যতা আছে, এইটাই ক্রাইটেরিয়া। এবং সামনের ভোটেও এটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে বলে আমার মনে হচ্ছে। বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি। কিন্তু এখন ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে আলোচনায় ছিল এবং এটা রাজনীতির মাঠে আলোচনাটা আছে যে কৌশলে বিএনপির ঘাটতে, আপনিও তো কিছুটা বলছিলেন, যখন শিবির কল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি নিয়ে যাচ্ছে তখন আসলে ছাত্রদল কোথায় ছিল, এবং এই যে 5 আগস্টের পরে পরিবর্তিত বাস্তবতা পরিস্থিতি, এবং জুনায়েদ সাকি একটি হিসাব বলছিলেন যে ঠিক শিবিরকেই প্রধান প্রতিপক্ষ করা। এই জায়গায় দাঁড়িয়ে আসলে এই যে ডাকসু বলি, জাকসু বলি বা ছাত্র সংসদ নির্বাচনের বাস্তবতা দিন শেষে একেবারে ভোটের মাঠে কি নতুন কোনো সমীকরণের মুখোমুখি করবে কিনা বিএনপিকে? দেখুন, আমি এখনো সেটা মনে করি না বিকজ ছাত্র সংগঠনের নির্বাচন আর জাতীয় নির্বাচন দুটো পুরোই ভিন্ন বিষয়। ছাত্র নির্বাচনটা হয় একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া, সুযোগ সুবিধা, বিভিন্ন বিষয়ে তাদের দাবি আদায়ের সাথে প্রশাসনের সঙ্গে একটা বার্গেন করবার জন্য এই ছাত্র সংগঠনগুলো ছাত্রদের পক্ষ হয়ে লড়াই করে। সুতরাং তাদের পুরো কার্যপরিধি, কর্মপরিধি, চিন্তা এবং কার্যক্ষেত্র পুরোটাই আলাদা। জাতীয় নির্বাচনটা একেবারেই ভিন্ন ক্ষেত্র। আমি সে জায়গায় আসছি। বড় একটা অংশ কিন্তু আমাদের জরিপগুলো বলছে এখনো মন স্থির করে নাই তারা কোথায় ভোট দেবে। অনেকেই বলছে যে এরা হতে পারে জামাতকে ভোট দেবে, হতে পারে তারা নতুন দল এনসিপিকে ভোট দেবে, হতে পারে তারা বিএনপিকে ভোট দেবে। আবার কেউ কেউ এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বলছেন তারা মনে মনে হয়তো আওয়ামী লীগকে ভোট দিতে চায়, কিন্তু সাহস করে এটা এখন আর বলতে পারছে না। সেজন্যই বলছে তারা এখনো মন স্থির করে নাই। আর বাইরেও থাকতে পারে, সরি, আই এম সরি, অফকোর্স সাকিব ভাই পারে। আর 28% তারা বলছে তারা জানাবে না কাকে তারা ভোট দেবে। তো এটাও অনেকে বলছে যে এটা হয়তো জামাতকে ভোট দেবে, তারা এটা আগে থেকে জানাতে চায় না, কারণ তারা এটার মধ্যে এক ধরনের প্রেজুডিস থাকতে পারে যে না, আমি বলবো না যে আমি জামাতকে সাপোর্ট করছি, ওপেনলি বলবো না। আবার কেউ বলছে এটা নিষিদ্ধ, আওয়ামী লীগের ভোটও হতে পারে। সো একটা আমাদের বাংলাদেশে যেহেতু 15 বছর কোনো নির্বাচনই হয় নাই, একেবারে কোনো নির্বাচন হয় নাই, সো আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের কার ভোটের বাক্সের অবস্থা কেমন। এটা বিএনপি যেমন জানে না, জামাত জানে না, জাতীয় পার্টি জানে না, আওয়ামী লীগও জানে না, কারণ আওয়ামী লীগ তো আসলে ভোট করে নাই 17 বছর। সো আমরা কেউ জানি না আমাদের কার ভোটের অবস্থা কি। সো জাতীয় নির্বাচনটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে। তারপরে আমি বলবো বিভিন্ন জরিপ কিন্তু ক্রমাগত হচ্ছে, দলগুলো তাদের নিজস্ব লোকজন দিয়ে জরিপ করাচ্ছে, সরকারি সংস্থাগুলো জরিপ করছে, বেসরকারি সংস্থাও জরিপ করছে। এই জরিপে কোন কনস্টিটিউয়েন্সিতে কার কীরকম অবস্থা তার একটা মোটামুটি চিত্র কিন্তু দলগুলোর কাছে আছে। এবং জামাত অলরেডি 300 আসনে তাদের প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে। তারা মুখে যতই পিআর না হলে নির্বাচন করব না বলুক, তাদের কিন্তু প্রতিটা আসনে প্রস্তুতি আছে এবং প্রতিটা আসনে তাদের প্রার্থীও রেডি আছে। সো এখানেও আমি বলবো অন্য দলগুলোকেও কিন্তু এটা ভাবতে হবে, কারণ জামাতের ক্যান্ডিডেট যারা যে এই আসন থেকে যে নির্বাচনে লড়াই করবে তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু গণসংযোগ করছে, তারা ভোটের মাঠে কিভাবে তারা কৌশল করে আগাবে সেটাও তারা ঠিক করছে, কোন এলাকায় তারা কি মানে ভোটারদেরকে কি অফার করবে সেটা নিয়েও তারা এগিয়ে যাচ্ছে, যে মানে কোন এলাকায় কোন কি সমস্যা আমি আসলে এইভাবে সমাধান করব, ওভাবে সমাধান করব, এগিয়ে যাচ্ছে। বিএনপি বা অন্য যে পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু কেউ এখনো পার্টি মানে ডিক্লেয়ার করেনি কোন আসনে কে নির্বাচন করবে। সো এক একটা আসনে দেখা যাচ্ছে 8 জন, 10 জন, 5 জন, 6 জন করে প্রার্থী। এবং জামাতের যেটা এক ধরনের ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের দল থেকে যাকে মানে ইয়ে করবে, নমিনেশন দেবে, এর বাইরে কিন্তু আর কেউ সেখানে ডিস্টার্ব করবে না। সবাই কিন্তু সেই মানে জামাতের সবাই কিন্তু সেই প্রার্থীর পক্ষে কাজ করবে। কিন্তু অন্য দলগুলোর ব্যাপারে কি আপনি সেই গ্যারান্টি দিতে পারেন? তরুণ ভোটাররা সামনে একটা বড় ফ্যাক্টর হবে, বিরাট ফ্যাক্টর। তরুণ ভোটাররা কি দেখেছে? তরুণ ভোটাররা দেখেছে গত 15 বছর জামাত, বিএনপি সহ
বাম দলগুলো যারা শেখ হাসিনার সঙ্গে ছিল না, তারা প্রত্যেকে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। তারা এমন একটা বাংলাদেশ দেখেছে যেখানে দখলদারি চলে, যেখানে ক্ষমতায় গেলে উইনার টেক্স অলের সংস্কৃতি চলে, যেখানে ক্ষমতায় গেলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংস্কৃতি চলে। সুতরাং তাদের মধ্যে সারাক্ষণ একটা ইকুয়েশন কাজ করে যে আমি নেক্সট কাকে চুজ করব, এবং এইটা তারা অনেক কিছু দেখে এই সিদ্ধান্তটা নেয়। সেই জায়গায় দেখুন, আমি এখন বলতে চাই এই যে গত 1 বছর ধরে বিএনপি কে নিয়ে একটা সিস্টেম্যাটিক প্রোপাগান্ডা চলেছে, একটা অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডা চলেছে যে বিএনপি মানেই চাঁদাবাজ, বিএনপি মানেই এই যে একটা ক্যাম্পেইন হয়েছে, একটা বিএনপির বিরুদ্ধে একটা শক্ত ক্যাম্পেইন হয়েছে। বিএনপি কি কাউন্টার ন্যারেটিভ তৈরি করে সেই ক্যাম্পেইনে জব দিতে পেরেছে? আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে করছি। 2 হলো রাজনীতির মাঠ। আমি কিন্তু 2020 সালে একটা লেখা লিখেছিলাম যুগান্তরে যে মাঠ এখন 2টা। একটা হলো প্রচলিত অর্থের মাঠ, যেটা আমরা মাঠ বলি, রাজনীতির মাঠ, যেখানে মিছিল করি, মিটিং করি, সমাবেশ করি, মানববন্ধন করি, সেটা। আর একটা হলো ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠ এখন কখনো কখনো অ্যাকচুয়াল মাঠের চেয়েও মোর ইম্পর্টেন্ট। আপনি ডিজিটাল মাঠের দখলটা দেখেন তো কার হাতে, কিভাবে বুঝবেন? খুব সিম্পল। আজকে আমি আপনি যদি আজকের কমেন্টগুলোই দেখেন, আপনি দেখবেন শিশির মনির ভাইয়ের ব্যাপারে একদম অর্কেস্ট্রেটেড কমেন্ট হচ্ছে, ভাই জিন্দাবাদ, ভাই এগিয়ে চলো, ভাই অসাধারণ। এখানে কিন্তু জাতীয় পার্টিরও নেতা বসা, এখানে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি আছে, এখানে কিন্তু গণ অধিকার গণসংহতি এখন হোয়াটএভার, আমাদের কারো কোনো টু আওয়াজও আপনি কিন্তু ফেসবুকে দেখবেন না। অর্থাৎ ডিজিটাল মাঠের পুরো দখল এখন এটা বট বাহিনী দিয়ে হোক আর এটা রিয়েল বাহিনী দিয়ে হোক। বিএনপি উদ্যোগ নিচ্ছে না কেন? আমি আমার আওয়াজটা তুলছি। এখন বিএনপি অনেক বড় একটি দল, তারা এই উদ্যোগ নিবে কি নিবে না, কিভাবে নিবে, তাদের নেতাকর্মীরা সেই অনুযায়ী কাজ করছে কিনা, সেটা তাদের ভাবতে হবে। কারণ সামনে নির্বাচন, ফর গড সেক, সামনে নির্বাচন। হ্যাঁ, আর একটা সময় ছিল যে আওয়ামী লীগ নাহলে বিএনপি, বিএনপি নাহলে আওয়ামী লীগ। এই জায়গাটায় কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে। এবং রাজনীতিতে মেরিটোক্রেসির যেই বিদায়টা আমরা দিয়েছিলাম, যে রাজনীতিতে কোনো মেধাবী লোক আসবে না, রাজনীতিতে আসবে রাস্তায় থেকে উঠে আসা লোক, পানবিড়ির দোকানদার, কিংবা ধরুন সবজি বিক্রেতা, কিংবা ধরুন স্লাম এরিয়ায় থাকা মানুষ, এসে সে অকল্পনীয় অর্থবিত্তের মালিক হবে। এইটাই তো গত 40-50 বছরের রাজনীতি আমরা এটাই দেখেছি বাংলাদেশে। সম্ভবত সেই জায়গাটাতে এই তরুণ প্রজন্ম একটা আঘাত হানতে চাচ্ছে, এবং তারা বলতে চাচ্ছে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে, আচার আচরণের ভিত্তিতে আমরা আমাদের প্রার্থীকে নির্বাচন করব। সে কোন দল, কোন মত, মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এগুলো আমরা কিচ্ছু দেখব না, আমরা প্রার্থীর ইমেজকে দেখব। অ্যাডভোকেট শিশির মনির, যে ভোটের মাঠ, ডিজিটাল মাঠ, সব জায়গায় জামাতের পূর্ব প্রস্তুত এক ধরনের দাপুটে অবস্থান, এবং সেই জায়গায় ডাকসুর ভোটের ফলাফলটাকে অনেকে এইভাবে একটু বিশ্লেষণ করতে যে এই জায়গায় আপনারা কিছুটা ছাত্র শিবির কিছুটা লুকোচুরি খেলেছে, যে শিবির ব্যানারটা কোথাও ব্যবহার করেনি, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কিছুটা লুকোচুরি, এই জায়গায় একটু ব্যাখ্যাটা দেবেন। আর ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে এই ফলাফলগুলো আসলে জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনের ভোটের মাঠে আসলে খুব একটা প্রভাব ফেলবে না। আপনিও কি তাই মনে করেন কিনা? এটা আসলে এখন এমন একটা সময় আসছে যে কোনো কিছু প্রেডিক্ট করাটা কঠিন হবে। কোনো কিছুকে আমি আমার মতো করে নিজে যেভাবে বুঝি এরকম একটা আমি যদি বলে দেই, তাহলে এগুলোতে এমন এক প্রেডিকশন যেগুলো খুব অল্প সময়ের ভিতর বোঝা যাবে যে এটা রাইট হবে না রং হবে, ঠিক হবে না বেঠিক হবে। সো উই আর আন্ডার চ্যালেঞ্জ। কিন্তু আমরা যারা প্রেডিকশন করি বা প্রেডিকশন করে অভ্যস্ত, ক্যালকুলেশন করি না আমরা যে এইটার জন্য মনে এটা হয়েছে, ওইটার জন্য মনে এটা হয়েছে, এরপরে দেখা যায় পুরো উল্টাটা হয়। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর অলসো। টক শোতে এসে যারা আমরা আলোচনা করি, আমরাও এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি আর কি এখন, যে কি আসলে আমরা সমাজকে বুঝি কিনা, সমাজ সম্পর্কে আমরা ধারণা রাখি কিনা। যেমন আপা বলছেন যে এটা পড়বে না, আমি যদি বলি পড়বে, কিছুদিনের মধ্যে বোঝা যাবে কোনটা পড়বে কোনটা পড়বে না, বোঝা যাবে। তবে সাধারণত আগের চাইতে এখন যেহেতু আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া, লাইভ সম্প্রচার, অনেক অল্টারনেটিভ সামাজিক মাধ্যম, এগুলোর মাধ্যমে তথ্যগুলো রুট লেভেলে চলে যায়। আমি একটা ছোট্ট এক্সপেরিয়েন্স বলি, আজকে বলে আসছেন কোথায় জানি, আমার এলাকায় সবচাইতে অবহেলিত বাজারটার নাম হলো নওগাঁ বাজার। নওগাঁও বাজার। এই নওগাঁও বাজারে
ওয়াইফাই কানেকশন আছে, সেখানে কয়েকটা চা মিষ্টির দোকান আছে। এই চা মিষ্টির দোকানে লোকেরা বসে বিকালবেলা, বিরাট বড় আপনার মনিটর ফিট করা, ইন্টারনেট কানেকশন দেওয়া। যা কিছু আমরা ঢাকায় বসে দেখছি, এখানে নওগাঁ বাজারে বসে লোকেরা দেখছে, বিড়ি খাচ্ছে আর সিঙ্গারা খাচ্ছে আর পেঁয়াজু খাচ্ছে, আর এটা দেখছে বিকালবেলা সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। কারণ বর্ষার সিজনে আমাদের এখানে কোনো কাজ নাই, সকলে অলস সময় কাটায়। তো এটা ইম্প্যাক্টটা আগে এরকম তো ছিল না, কিন্তু এটা এতই রুট লেভেলে চলে গেছে। আমি দেখলাম এবার বাড়িতে গিয়ে প্রতিটা বাড়িতে ইভেন মহিলা যারা আছে তাদের হাতেও একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এবং অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইমোটা আমাদের এলাকায় খুবই পপুলার। ইমো দিয়ে তারা মিডল ইস্টে কথা বলতেছে, ভিডিওতে কথা বলতেছে, এভরিথিং তাদের হাতে আছে। ফলে এখানে ইম্প্যাক্ট পড়াটা সহজ হবে এই জন্য, কারণ ইনফরমেশন ফ্লোটা একেবারে রুট লেভেলে চলে গেছে। তারাও একটা বিচার করতে পারে কোনটা রাইট, কোনটা রং, কোনটা সঠিক, কোনটা বেঠিক। আগে হয়তো অন্ধকারের মধ্যে থাকতো, এত কিছু জানতো না, দেখতো না। আর দ্বিতীয় কথা যেটি বলেছেন যে এখানে শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির, এখানে তারা কিভাবে এটা কি মানে এই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের লুকোচুরি করেছে, আপনার কথাটা ছিল তারা লুকোচুরি করেছে। আমি এটাকে লুকোচুরি না বলে যদি বলি তারা কৌশল করেছে, এটা তারা স্ট্র্যাটেজি করেছে, এবং তারা প্র্যাগম্যাটিক স্ট্র্যাটেজি করেছে। তারা ইনক্লুসিভ প্যানেল ঠিক করেছে। এই যে ঠিক করতে পারাটা, এটা কিন্তু একটা চিন্তার ফসল। আপনি কি করলে পরে গ্রেটার অডিয়েন্সের অ্যাটেনশন ড্র করতে পারবেন, এটার নামই তো কৌশল। এবং এটা তো আমি মনে করি পজিটিভ। তারা যদি এখানে নারীদেরকে নিয়েছে তাদের প্যানেলে, তারা মাইনরিটি একজনকে নিয়েছে তাদের প্যানেলে, তারা দেখাইতে চেয়েছে যে দিস ইজ এন ইনক্লুসিভ একটা। এটা তো অন্যরাও দেখাইতে পারত, অন্যরাও দেখাইতে পারে। এই কম্পিটিশনটাই তো আমরা চাই ছাত্রদের মধ্যে হোক, যে আমি একটা ক্রিয়েটিভ অ্যাটিটিউড নিচ্ছি, আপনিও নেন। সো লেট আস ফাইট উইথ ক্রিয়েটিভিটি। এরকম ফাইট না যে কে কটা মোবাইল ব্যবহার করে, এরকম ফাইট না যে কে ছাত্র কে অছাত্র, এরকম ফাইট আমরা চাই না যে কে ধমক দিবে যে আমি অমুক দলের তুমি তমুক দলের। এটা তো আমরা চাই না আসলে, আমার ধারণা কেউই চায় না এখন আর। আমরা যারা স্বাভাবিক কিছুটা হলেও সিভিক সোসাইটিতে বসবাস করতে চাই, এটা চাই। শিবিরের ছেলে এরকম করলেও তো আই উইল নট সাপোর্ট ইট। আমি তো ব্ল্যাটেন্টলি বলে দিব পাবলিকলি যে এই ছাত্রদের লিডারশিপে রাখা উচিত না, কারণ তারা তাদের অ্যাটিটিউড বুঝতে পারে না, তারা তাদের কোডিং বুঝতে পারে না, তাদের কমিউনিকেশন বুঝতে পারে না, তাদের সিগন্যালিং সিস্টেম ডিফারেন্ট হয়। একজন ছাত্র এবং অছাত্রের সিগন্যালিং সিস্টেম কিন্তু ডিফারেন্ট। ও দেখবেন গুরুত্বের সহিত 9:30 ক্লাসে যাবে, ওর এত সকালে ক্লাসে যেতে হয় নাকি, কারণ এটা তার কোডিংয়ের বাইরে। তো এই জন্য ওই কনস্ট্রাকটিভ জায়গাটা ধরতে হবে। শিবির যদি ধরতে না পারে, আপনি দেখবেন এত ল্যান্ডস্লাইড ভিক্টরির পরেও অপমানিত হওয়ারও কিন্তু অপরচুনিটি এখানে আছে, যদি ধরতে না পারে। আর যদি ধরতে পারে, তাহলে অন্যদের পলিটিক্সকে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডিফিকাল্ট করে তুলতে পারে। এটা নির্ভর হবে তাদের এই 1 বছরের অ্যাটিটিউড, সামনের পথ চলায় যদি ক্রিয়েটিভিটি তারা অব্যাহত রাখে। দেখবেন শিবিরের যিনি ভিপি হয়েছেন, তিনি যদি নিয়মিত ক্লাসে যান, তিনি যদি লাইব্রেরিতে যান, তিনি যদি ডিএডিসি ডিবেট করতে যান, তিনি যদি ক্যান্টিনে গিয়ে খেতে যান, একজন সাধারণ ছাত্রের মতো আচরণ করেন, তাহলে দেখবেন দ্যাট উড বি ডিফিকাল্ট ফর আদার স্টুডেন্ট অর্গানাইজেশন। তাহলে আগামী নির্বাচনে এর ফলাফল, আমাদের জাতীয় নির্বাচনটা ওইভাবে আমি প্রেডিক্ট করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় একটা ইম্প্যাক্ট পড়তে পারে। কি লেভেলে পড়বে এটা আমার কোনো ধারণা নেই। জোনায়েদ সাকি, আপনি কি মনে করেন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? যাই হোক, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে নিই আর কি। যে কথাটা বলছিলাম যে এই নির্বাচনের ক্ষেত্রে এসে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার যে বাইনারিটা আওয়ামী লীগ প্লে করেছে, সেইটাকে যেভাবে আনা হয়েছে, হয়তো যারা এনেছেন তারা মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান আনতে চাননি, কিন্তু এটা ট্রিটেড হয়েছে যে আওয়ামী বয়ানটাকেই আসলে আবার পুনরায় হাজির করা হচ্ছে, যার ফলে এটা আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে গিয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি শিবিরকে প্রধান প্রতিপক্ষ করাটাই হচ্ছে বাকি সকলের জন্য বড় ধরনের রাজনৈতিক ভুল, কারণ তখন আপনি শিবির খারাপ, এটা হচ্ছে আপনার প্রধান রাজনীতি হয়ে যাচ্ছে। আপনি ভবিষ্যৎমুখী কী রাজনীতিটা করবেন, কি বক্তব্য, সেটা তখন গুরুত্বের জায়গায় থাকছে না। এবং একই সাথে ম্যাথমেটিক্যাল হিসেবটা বললাম যে আপনার কোনো সাধারণ প্রার্থীও নেই, আপনি 4 ভাগ 5 ভাগে 6 ভাগে বিভক্ত, কিন্তু আপনি একজনকে প্রতিপক্ষ করছেন। এটা আমি পদ্ধতিগত জায়গা থেকে। এবারে আসি শিবিরের কতগুলো তো ধরেন কাজ আছে, তাদের দীর্ঘদিন ধরে কাজ আছে। একটা
মানে একটা তো তাদের উপরে দমন পীড়ন হয়েছে, ফলে তাদের অপ্রকাশ্য কিংবা মানে যেটাকে গুপ্ত বলা হচ্ছে মানে আন্ডারগ্রাউন্ড ওয়েতে কাজ করার তাদের দক্ষতা মেকানিজম সবই আছে, এবং ওপেনলি কাজ না করার ফলে অন্য ধরনের যে মিছিল মিটিং সমাবেশে যেভাবে অন্যান্য দলকে ব্যস্ত থাকতে হয়, শিবিরকে কিন্তু ওই জায়গায় ওই কাজগুলোতে কম থাকতে হয়েছে। ফলে তারা যেভাবে ডিইউডিএস এর ডিবেট করতে পারে কিংবা আপনার ক্লাসে যেতে পারে সেটার থেকে পার্থক্য আছে। কিন্তু এটার পরবর্তী ফলাফলটা কি হলো, 5ই আগস্টের পরে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এইটার একটা সাধারণ ছাত্রদের মধ্যে থেকে আওয়াজ তোলা হলো। এই ব্যাকিংটা কারা কারা দিয়েছে সেটা কিন্তু সবাই জানে। এর মধ্যে অভ্যুত্থানের লোকেরাও ছিল, ছাত্র শিবিরের লোকেরাও ছিল, কিন্তু ছাত্র শিবির কিন্তু হলে ঠিকই কাজ করতে পারছে, কারণ তার ওই অপ্রকাশ্য কাজ করার যে দক্ষতা এবং মেকানিজমটা আছে, এটা অন্য কোনো ছাত্র সংগঠন নেই। এই 2-3 মাস আগে ছাত্র সংগঠন কিন্তু ঢুকতেই পারে নাই অ্যাজ এ ছাত্র সংগঠন, যার ফলে যেটা হয়েছে যে আপনি এই 13 মাসে শিবিরের যে সমস্ত সোশ্যাল ওয়ার্ক আছে, কারো ক্যারিয়ার বিল্ডিংয়ে হেল্প করা, মানে কারো পাশে দাঁড়ানো কিংবা তাদের টেকনোলজিক্যাল নানান সাপোর্ট তৈরি করা, মানে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, আমি এটাকে পজিটিভলি দেখছি। অন্যান্য সংগঠন সেটা করতে পারে নাই, বিকজ তার ওই যে সুযোগটা আছে বাকিদের সেই সুযোগ কিংবা মেকানিজমটা তৈরি হয়নি। এই অসমতলটাই এখানে একটা বড় রোল প্লে করেছে যে কে ছাত্রদের কাছাকাছি বেশি, তারপরে আপনার ওই ন্যারেটিভ, অ্যান্ড তারপরে আপনার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল হিসাবটা যদি আপনি ধরেন যে আপনি যাকে প্রতিপক্ষ করছেন তার বিরুদ্ধে আপনার সাধারণ প্রার্থী নাই, সেই জায়গায় সব কিছু মিলে এটা হয়েছে। এবং এটাও ঠিক যে শিবির স্মার্টলি এই জায়গায় বলতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট করে তার যে উইক পয়েন্টগুলো আছে, ধরুন সে হিজাব ছাড়াই একজন প্রার্থী তার প্যানেলের মধ্যে আছে, সুতরাং তার পরিচিত বয়ানটা একটু ভেঙে পড়ছে। একজন চাকমা অথবা চাকমা মারমা চাকমা জাতির একজন সদস্য সেখানে তার প্যানেলে আছে, তো যার ফলে ওইটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট করে তার যে প্রথাগত ভাবমূর্তিটা সেটা কিছুটা তারা স্মার্ট মুভ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের মধ্যে এটা আগেও দলগতভাবেও একটা এই জেনারেলি ছাত্র শিবির এবং জামায়াতের পলিটিক্সের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটা পুরনো পার্থক্য, এটা উনি আর ভালো করে জানেন। আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিন্তু আমরা যদি বলি যে জেনারেশন খুব ভালো এই চয়েস করছে, সেটা আমি পুরোপুরি মানতে রাজি না। একটা জায়গা হচ্ছে যে আমাদের শিক্ষার অবস্থা খুব খারাপ, ইতিহাস চেতনাও খুবই প্রবলেম্যাটিক, এগুলো আমাদের হিসাবের মধ্যে রাখা দরকার, যার ফলে খুব সাময়িক জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। কিন্তু যদি আপনি প্রপার বিচার বিবেচনায় থাকবে, ধরুন সোশ্যাল মিডিয়ায় যে বুলিং হচ্ছে, কে করছে আমরা কি জানি না? সোশ্যাল মিডিয়ার বুলিংকে যদি আপনি গুরুত্ব দেন এবং এইটার যে ব্যবহার, আপনি দুইটা দিকে দুই রকম রাখছেন, আপনি কথা বলছেন আমাকে, সেখানে আপনার বিবেচনা সম্পন্ন বক্তব্য, যুক্তিসঙ্গত বক্তব্য, আপনার যে রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত মানসম্পন্ন জায়গা দেখা যাচ্ছে, কিন্তু তার পক্ষে আবার আরেক দল সোশ্যাল মিডিয়াতে সে আপনার গোষ্ঠীনাশ করে দিচ্ছে। নারীদের ধরুন আমরা দেখলাম যে সম্ভাব্য প্রার্থীদেরকে কিভাবে খুবই পরিকল্পিতভাবে উমামা ফাতেমাকে ইলেকশনের 15 দিন আগে ডেমোলিশ করা হলো, ইলেকশনের মধ্যেও বেশ কয়েকটা জায়গাতে ডেমোলিশ করা হলো। ছাত্রদল যেহেতু আগে থেকেই মানে একটা হচ্ছে যে ওভারঅল সারা দেশে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজ দখলদারির অভিযোগটা আছে, সেইটা কন্টিনিউ করেছে যে ছাত্রদল আসলেই হল দখল করে ফেলবে, আবারও গেস্ট রুম শুরু হবে। এখন ক্যাম্পেইনটা হয়েছে কারণ এইটার ব্যাপারে যেটা রুমিন ফারহানা বললেন যে এই জায়গাটাতে বিকল্প ন্যারেটিভের কোনো জায়গা আসলে তৈরি হয়নি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাটা যে ওই জায়গায় আর ফিরতে চায় না, যা যা 15 বছরে চলেছে এটা খুব পরিষ্কার। সেই জায়গাতে মানে ডিফারেন্ট অ্যাটিটিউডটা, মানে শিবিরের ক্ষেত্রে যেটা হয়েছে যে অ্যাপারেন্টলি তাদের হলের উপরে কাজ আছে ইত্যাদি আছে, কিন্তু তাদের আপাতত এখনো যাকে বলে যে পরিপূর্ণভাবে এইরকম ওপেনলি গেস্ট রুম ইত্যাদি এইগুলো কোনো জায়গাতে তো কাজ করেনি, ফলে সেটা তাদের ইতিবাচকভাবে তাদের পকেটে গেছে। আমরা এই ধরুন আরও একটা বড় জিনিস আছে যেটা পার্থক্য তৈরি করেছে, যেমন ধরেন এনসিপির ক্ষেত্রে যদি বলি, ক্রেডিটের নিয়ে একটা বড় ধরনের মাঝখানে বেশ ডিবেট হলো। সেই ক্রেডিটের জায়গাতে শিবিরের পক্ষ যারা নিয়েছেন তারা হচ্ছে বাইরের লোক, শিবির নিজে খুব দাবি করছে না, সাদিক কায়েম খুব দাবি করে না যে আমি সব করেছি, কিন্তু সাদিক কায়েম যে এক অন্তরালের হিরো এটা কিন্তু বলার অসংখ্য লোক বাইরে থেকে ছিল। কিন্তু এনসিপির নেতৃত্ব নিজেরাই
তাদের ক্রেডিটের জায়গায় অনেক বেশি অবস্থান নেওয়ার ফলে এইটা একটা বড় ধরনের সংকটের জায়গা তৈরি করেছে। এবং এই ক্রেডিট ব্যাপারটাই, এই ক্রেডিট বাজি কোট আনকোট, এইটা নেতিবাচকভাবে গৃহীত হয়েছে। ফলে আমি অনেকগুলো দিক আলোচনা করলাম। আমরা হয়তো এখন পোস্টমর্টেম করতে পারি, কিন্তু আগে কোথায় আপনি কি করেছেন সেটা একটা প্রশ্ন। বাট এইটা জায়গাটা ঠিক যে ছাত্রদের মধ্যে একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা হোক, এইটা খুব দরকারি। এখন কৌশল তো নিবেই, ছাত্র শিবির কৌশল নিবে, ছাত্রদল কৌশল নিবে, ছাত্র ফেডারেশন কৌশল নিবে, কিংবা অন্যান্য ছাত্র সংগঠন প্রত্যেকেই কৌশল নেবে, সবার নাম বললাম না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই কৌশলের প্রতিযোগিতাটা যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে এটা চিরস্থায়ী বন্দোবস্ত না, এইটুকু আমি মনে করি। এক। দুই হচ্ছে যে ন্যাশনাল পলিটিক্সে অবশ্যই এটার ভূমিকা থাকবে, এই কারণে যে তরুণরা কি ভাবছে তার তো একটা জায়গা হচ্ছে, কিন্তু তরুণরা কিন্তু একক কোনো জায়গাতে নাই। মানে এখানে তরুণদের মধ্যে তো পার্থক্যের জায়গা আছে, পলিটিক্যাল পোলারাইজেশন আছে। ফলে সেইটার দিক থেকে বলা চলে যে প্রভাব রাখবে, কিন্তু নির্ধারক হয়ে উঠবে কিনা এখনো নিশ্চিত করে এটা বলা যাচ্ছে না। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে ডাকসু জাকসু নির্বাচন প্রভাব রাখবে, কিন্তু এটাই নিয়ামক হয়ে উঠবে কিনা? প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটেই শিবির ভালো করবে, জয়ের সম্ভাবনা অনেক বেশি। এটা একটা বাস্তবতা। এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে। ঢাকা ভার্সিটিতে ছাত্রদল প্রস্তুতির সময় পায়নি। আমার তো ছোটোবেলা ঢাকা ভার্সিটিতে পড়ে ওঠা, সেখানে ছাত্রদলের একটা অসাধারণ স্ট্রং ফুটপ্রিন্ট ছিল। বাকি সব দল মিলেও ছাত্রদলের ধারে কাছেও আসতে পারতো না, এতটাই ছিল। ছাত্রদলকে প্রস্তুতি হওয়ার সময় দেওয়া হয়নি। এখানে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, যেটা সাকিব ভাই বললেন, সংগঠন করা যাবে না, রাজনৈতিক লেজুর ভিত্তি, এটা প্রথম থেকে একটা ক্যাম্পেইন ছিল। যখনই পট পরিবর্তন হলো, স্বাভাবিকভাবেই বিএনপি গতানুগতিক রাজনীতির ধারায় গতানুগতিক জায়গাগুলোতে বেশি রিপ্লেসড হলো, কিছুটা বালু, কিছুটা চাঁদা, কিছুটা ব্যাংক, কিছুটা ফাইন্যান্সিয়াল ব্যাপার। সেই তুলনায় জামাত বিএনপি ঢুকেছে ভিসি, প্রশাসন, ডিসি, শিক্ষা, মানে ক্যাডারের বিভিন্ন জায়গাগুলো, খুবই মেটিকুলাস ডিজাইন। মানে এর অন্যায় কিছু না, এটা কোনো ইলিগালও কিছু না, কৌশল, মানে সুচিন্তিত কৌশল। এবং ডাকসুকে মাথায় রেখে এগুলো কৌশল। ছাত্র সংখ্যক নির্বাচনটা কেন হঠাৎ করে হয়ে গেল এবং বিএনপি কেন এটা বাধা দিল না, এটুকু তো বিএনপির বোঝা উচিত ছিল যে এই সময় তারা প্রস্তুত না এবং ন্যাশনাল প্রিপেয়ার না। ছাত্ররা ক্লাসে ফিরিয়ে আনতে, কারণ আমি শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আমি জানি জুলাইয়ের পরে ছাত্রদেরকে ক্লাসে নিয়ে আসা খুবই কঠিন হয়েছে। 6 মাস লেগেছে ক্লাসে ফিরিয়ে আনতে। ছাত্র শিক্ষক সম্পর্ক তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, ছাত্রদের সহাবস্থান করতে অনেক কষ্ট হয়েছে। ঠিক সেই সময় কেন ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া হলো, বিএনপি কেন এটা ঠেকালো না? ওই যে আওয়ামী লীগ ব্যানের সময় 2 দিন বিএনপি চুপ করেছিল, একটা বিশাল ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগ ব্যান হয়ে গেছে, বিএনপি চেয়ে চেয়ে দেখছে, ন্যাশনাল রাজনীতির কন্ট্রোলটা বিএনপি হারিয়ে ফেলেছে। অর্থাৎ বিএনপি বলেছিল ব্যান করা যাবে না, বিএনপির চোখের সামনে ব্যান হয়ে গেল। এরপরেই মনে হলো যে বিএনপি চাক না চাক ইলেকশনগুলো করা যাবে। এবং আরও অনেক থিওরি আছে, গণপরিষদ, সেনা প্রধানকে বাদ দেয়া, কত বাজে বাজে কথা বলা হয় তাকে নিয়ে, সে রাষ্ট্রপতিকে বাদ দেওয়া, অনেক থিওরি আসছে। কোনো থিওরি কিন্তু বিচ্ছিন্ন কথা না, প্রত্যেক থিওরির পিছনেই মডেলিং আছে। এই মডেলিংগুলো টেস্ট হবে, যদি কোনোটা কার্যকর হয় করবে। আওয়ামী লীগের ব্যানটা ছিল একটা চমৎকার মডেল, চমৎকার ক্লিক করেছে, ক্ষতি হয়েছে বিএনপির বেশি। এবং সেক্ষেত্রে আমরা যেটা মনে করি, ভোটে তো শিবির ভালো করবেই, কোচিং সেন্টারগুলো তারা ক্লাস নেয়, কোচিং সেন্টারের মালিকানাও তাদের কাছে। আর অন্য দলগুলো কেন কোচিং সেন্টার করতে পারেনি, এ প্রশ্নের তো কোনো জবাব নেই। মাদ্রাসার ছাত্ররা ইনটেক প্রচুর বেড়েছে, তো স্বাভাবিকভাবেই সেখানে একটা শিবিরের অংশগ্রহণ থাকবে। যেটা ঘটেছে, আঞ্চলিকতার একটা ব্যাপার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবসময় ছিল, যে এই এলাকাগুলো জামাত, এই এলাকাগুলো বিএনপি, এই এলাকাগুলো জাতীয় পার্টি, সেখান থেকে একটা এজ গ্রুপে চলে গেছে। অর্থাৎ ভোটারদের মধ্যে 18 থেকে 30-35-এর ভোটের মধ্যে আমার মনে হচ্ছে শিবির জামাত একটা বিশাল অংশ দখল করতে পেরেছে। এবং সেটা নিচের দিকে যত কম বয়স তত সংখ্যাটা বেশি। অর্থাৎ দীর্ঘদিনের জামাতের একটা ব্যাকবোন তৈরি হয়ে গেছে, এটা সহজে আর নষ্ট হবে না। ক্ষমতায় কে যাবে, বিরোধী দলকে হবে সেটা না, কিন্তু একটা ভিত্তি তৈরি করে ফেলেছে তারা। এই ভিত্তি তৈরি হতে গেলে নষ্ট হয়ে যেতে পারে, আবার যদি একটা বড় ভুল করে বসে তাহলে নষ্ট হয়ে যাবে। আর যদি খুব শান্তভাবে চলে, এটা অনেক দিন থাকবে। শক্ত কর্মীভিত্তিক দল যেগুলো, যেমন আরএসএস বলতে পারেন অথবা বিজেপি বলতে পারেন, আমি কম্পেয়ার করছি না, আমাদের সাংগঠনিক দিক থেকে বলছি, 40-50 বছর আগে বিজেপি ক্ষমতায় আসবে এটা কেউ কল্পনাও করতে পারতো না।
হাসি ঠাট্টা করতো বিজেপিকে নিয়ে। আমি পশ্চিমবঙ্গে নিজেও দেখে আসছি 15-20 বছর আগে যে ও বিজেপি করে, 50টা লোক মিলে উপহাস করছে, ও বিজেপি করে। পশ্চিমবঙ্গ একটু প্রোগ্রেসিভ, কিন্তু তারা কিন্তু শক্ত সাংগঠনিক কাঠামোতে চলে আসছে, জনবান্ধব কাজও করে তারা। তো আমি মনে করি এই ভোটটা ন্যাশনাল ভোটে ইম্প্যাক্ট কিছুটা অবশ্যই ফেলবে, তবে ন্যাশনাল ভোটে তো আরও অনেক ফ্যাক্টর ফেলবে। এবং আমি মনে করি না সামনের ভোট পর্যন্ত বাংলাদেশের রাজনীতি পরিষ্কার, বিশেষ করে নেপালের ঘটনাটা খুবই ইঙ্গিতবাহী। একটা ইনক্লুসিভ ভোটে, একটা পিয়ার সিস্টেমের ভোটে যেখানে সব পার্টির পার্টিসিপেশন আছে, সেখানে হঠাৎ করে জেনজিরা কেন করবে? এবং কি করলো তারা? রাজপ্রাসাদ জাদুঘর আগুন দিয়ে দিল। জাদুঘরে কেন আগুন দিবে? জাদুঘরের উপর তাদের কি রাগ? এই জিনিসগুলো কখনোই অর্গানিক না, এই জিনিসগুলো বিশাল দাবার ইতিমধ্যে কিন্তু ওরা বলছে যে অনেকগুলো কাজ তাদের না, অনেকগুলো কাজ তাদের না, তার মানে সেখানে মার্সেনারি ছিল, রিজিম চেঞ্জ অপারেশনের কেউ ছিল, ডেফিনেটলি থাকারই স্বাভাবিক। এবং সে ঘটনাগুলো পরবর্তীতে হঠাৎ করে একজনের নাম আসলো যে অমুক হবে আমাদের প্রাইমারি, এই নামটা আসলো কোত্থেকে? এই নামটা কীভাবে? অর্থাৎ এই নামগুলো আগেই ঠিক করা ছিল। এগুলো খুবই ইঙ্গিতবাহী। নেপালে তো 16 বছরে 14টা রিজিম চেঞ্জ হলো, এবং আবার রাজতন্ত্র ফিরতে চায় মাঝে মধ্যে তারা। বাংলাদেশের এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, বিপ্লবের থেকে রাষ্ট্র বড়, ডাকসুর থেকে রাষ্ট্র বড়, এবং দেশ বাঁচাতে হলে কিন্তু একটা ঐক্যমত করতেই হবে, আদারওয়াইজ আমি মনে করি বাংলাদেশ গাজা হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। প্রচণ্ড টেন্স সিচুয়েশন। একটা শেষ করে দিই, ডাকসু ইলেকশনের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, জুলাই বিপ্লবে যারা অত্যন্ত একাত্ম ছিল তাদের মধ্যে তীব্র ফাটল হয়ে গেল। এবং জুলাই বিপ্লবের একজন অত্যন্ত মহান নেত্রী উমামা, আমার খুবই পছন্দের মেয়ে, সে তার জন্য কিন্তু সবাই ছেড়ে দেওয়া উচিত ছিল, যে ও এত সাহসী ভূমিকা পালন করেছে, এত কষ্ট করেছে, এত স্যাক্রিফাইস করেছে, এবং তার বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারি কিচ্ছু নাই, ওই পথটা অফ রাখা যেত। সেটা কিন্তু হয়নি। রাজনীতি খুব নিষ্ঠুর। সো জুলাই এখন ভাগ হয়ে গেল। এই ভাগটা কি এই সময় খুব দরকার ছিল? আমার মনে হচ্ছে এই ভোটগুলোর ফলে রাষ্ট্রীয় সংকট বাড়বে। শিবিরের জন্য খুব ভালো হচ্ছে, শিবির অনেক দিন পর, আমি শেষ করি, আমি যে ছোটবেলা ঢাকা বড় হয়েছি, হঠাৎ ঘুম থেকে উঠে দেখতাম হয়েছি কী হয়েছে, জসীমউদ্দিন হল জিয়া হলে একজন শিবির পাওয়া গেছে, সব ছাত্র মিলে তাকে চিন্তা থেকে নামায় বাক্সপট্টা দিয়ে অপমান করে চট থাপ্পড় দিয়ে বের করে দিচ্ছে। সেই অপমান 20-30-40 বছর শিবির হজম করে আজকে কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তারা এই অর্জনটা করেছে, এটার জন্য তার সেলুলর্থী। কিন্তু ন্যাশনাল ঐক্যে কিন্তু বিশাল ফাটল ধরে গেল। ক্রাইসিসে কিন্তু সবাই আর এক হবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে রাজনীতির কন্ট্রোল বিএনপি হারিয়ে ফেলছে কিনা, জুলাইয়ে ঐক্যে ভাগ হয়ে গেল? না, রাজনীতির কন্ট্রোল যাতে রাজনীতিবিদদের হাতে না থাকে, সেটা তো আমরা দীর্ঘদিন ধরে সেটার একটা চেষ্টা আমরা দেখেছি। এটার সূচনা হয়েছে সেই 2006-07 সালে 1-11-এর মধ্যে দিয়ে। রাজনীতির যে মূলধারার দুটো দল, সেই দল দুটোকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। সেই দল যাদের হাত দিয়ে দীর্ঘ সময় রাজনীতি করেছে, ক্ষমতায় গেছে, দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে, বিরোধী দলে গেছে, তাদেরকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছে। এবং রাজনীতিবিদরা খারাপ, এই একটা প্রোপাগান্ডা দীর্ঘ সময় আমরা বাংলাদেশে চলতে দেখেছি। এবং এখন যখন আপনি আবারও এই 5ই অগস্টের পরে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আপনি যদি লক্ষ্য করেন, এই যে বিএনপির বিরুদ্ধে আমি যেটা বলি, অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন হয়েছে, বিএনপি নেতাকর্মীরা এই দুষ্কর্ম করছে, ওই দুষ্কর্ম করছে। আমরা বারবার প্রশ্ন করেছি, আমি বারবার প্রশ্ন করেছি, আচ্ছা ঠিক আছে, বিএনপি বহিষ্কার করছে, বিএনপি তার ক্ষমতায় নাই, এইটুকুই তার সাধ্য। সরকার তো একটা আছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে? সেখান থেকে কিন্তু আমরা কোনো সদুত্তর পাই নাই। এই যে মব হতে দিচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই যে মবগুলো হওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেওয়া, যেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং আজকে কিন্তু আরো 2 মাসের জন্য তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেল, এর মধ্যে দিয়েই কিন্তু এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। এবং ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে পলিটিক্স থেকে, যারা মেইন মানে যাদের হাতে আসলে পলিটিক্সটা ছিল, যে পলিটিশিয়ানদের হাতে, তাদের হাত থেকে নিয়ে যাওয়া। এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা বিরাট অবদান আছে ডিপলিটিসাইজেশনের মধ্যে। কিভাবে আছে? আপনি দেখবেন শেখ হাসিনার ডানে ছিল এস আলম, বামে ছিল সালমান এফ রহমান। তিনি 2 পাশে 2 ব্যবসায়ী নিয়ে চলতেন। তিনি থানার ওসির সঙ্গে সরাসরি কথা বলতেন, তিনি দলের নেতাদেরকে বিশ্বাস করতেন না। এগুলো শোনা কথা, এগুলো আমরা শুনেছি গত 15 বছর, এগুলো আমরা শুনেছি বহু। এবং প্রশাসন পুরোপুরি তার কথা অনুযায়ী চলতো। এর মধ্যে বলা হতো, ইভেন তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ার নেতাও এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে আমরা পাশে বসে থাকি, আমাদের রিকোয়েস্ট করতে হয় জেলা প্রশাসককে যাতে আমরা
প্রধানমন্ত্রীর সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি। তো এই ডিপলিটিসাইজেশনের মধ্যে 111 থেকে যে শুরু হয়েছে, মাঝখানে আওয়ামী রেজিমের মধ্যেও সেটা ছিল, এখনো কিন্তু সেটারই ধারাবাহিকতা আমরা দেখছি। সুতরাং ডিপলিটিসাইজেশন হঠাৎ করে বিএনপির হাত থেকে কিছু চলে গেল বা জামাতের হাতে কিছু এসে যুক্ত হলো, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, এই ডিপলিটিসাইজেশনের যুগেও জামাত কিভাবে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে আছে, বিকজ জামাত শুরু থেকেই একটা অত্যন্ত সংগঠিত ক্যাডার ভিত্তিক, কর্মী ভিত্তিক এবং মানে একটা স্ট্রাকচার্ড পলিটিক্যাল পার্টি, যেটা বিএনপি আওয়ামী লীগ এরা কিন্তু অনেকটা লুসিড, অনেকটা মানে ফ্লুইডের মতো, অনেকটা খোলামেলা ছাড়া। হ্যাঁ, এদের সব নেতা কর্মী একেবারে লেফট রাইট আর্মির রুলের মতন দলের মধ্যে চলে, সেরকম না। সো এই দলগুলো আরো আগে ডিপলিটিসাইজেশনের শিকার হবে, এটাই স্বাভাবিক। তবে এই প্রক্রিয়ার বাইরে কিন্তু কোনো দলই থাকবে না যদি ডিপলিটিসাইজেশন সত্যি বাংলাদেশকে দখল করে নেয় এবং সত্যি সত্যি রাজনীতিবিদরা খারাপ, রাজনীতিবিদরা মেধাহীন, রাজনীতিবিদরা অসৎ, রাজনীতিবিদরা টাকা পাচার করে, রাজনীতিবিদরা সমস্ত করাপশনের সঙ্গে যুক্ত। আপনি নেপালের কথা চিন্তা করেন, এই যে নেপালে যে ঘটনাটা ঘটলো, প্রথমত তাদের প্রাথমিক ছিল যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে। সেকেন্ড কথাটাই হলো নেপো চাইল্ড, নেপোকিড। নেপোকিড কি? নেপোটিজম থেকে এই নেপোকিডের জন্ম। পলিটিশিয়ানদের বাচ্চাদের ছবি দীর্ঘদিন ধরে, হ্যাঁ, একজন আমি তার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, একজন এনজিও কর্মী যিনি গত 15 বছর ধরে কাজটি করেছেন। পলিটিশিয়ানের বাচ্চাদের ছবি এক পাশে, তারা রোলেক্স পড়ছে, তারা কেমব্রিজে পড়ছে, তারা মার্সিডিজে চড়ছে, পাশেই নেপালি সাধারণ মানুষ যারা হয়তো শ্রমজীবী, দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, ঠিক বাংলাদেশের ঘটনা, তাদের জীবনযাপনটা। সো বিক্ষুব্ধ, বৈষম্য তাদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করেছে। বাংলাদেশও এক্স্যাক্টলি তাই হয়েছে না? শেখ পরিবার এবং তাদের আশপাশের মানুষজনের যে বিত্ত বৈভব এবং 300-400 বাড়ির খবর আমরা পাইছি। ফর এক্সাম্পল এমপির নামটা সাইফুল শেখ, হ্যাঁ, সাইফুজ্জামান চৌধুরী, তার যেই বাড়ি 300-400 বাড়ি লন্ডনের মতো শহরে, এটা মানুষের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করেছে, মানুষের মধ্যে কষ্ট তৈরি করেছে। এবং এক্স্যাক্টলি কিন্তু একই কথা, এগুলোর ইয়েটা কি? পলিটিশিয়ানরা খারাপ। একই সঙ্গে যে আমলাদেরও বেগমপাড়ায় বড় বড় বাড়ি হয়, একই সঙ্গে আমলারাও যে সবচেয়ে বেশি পরিমাণে টাকা বিদেশে পাচার করে, এই কথাগুলো কিন্তু আসে না। ভালো হোক মন্দ হোক, পলিটিশিয়ানের হাতেই যে দেশ বেটার চলে তার প্রমাণ হলো গত 1 বছর ধরে এই সরকারের সময় একটা দিক আপনি বলেন যেই দিকে বাংলাদেশ বেটার চলেছে, একটা দিক আপনি বলেন। মত প্রকাশের স্বাধীনতার কথা বলছিল তো ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আপনাদেরকে আমি অবারিত দাঁড় করে দিলাম, আপনারা ইচ্ছা মতো আমার সমালোচনা করেন। যে 2-4 জন সমালোচনা করতো, ম্যাক্সিমামে এখন কারাগারে আছে। অ্যাডভোকেট শিশির মনির, এই যে জুলাই ঐক্যে ফাটল, আমরা তো দেখেছি 5 আগস্টের পর থেকে যত দিন গিয়েছে ঐক্যের জায়গাটা তত চির হয়েছে। সেই জায়গায় জুলাই সনদ তো আজকে চূড়ান্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এই জায়গায় কতটা আসলে একমত হওয়া গেল এবং এই যে রাজনীতিকরণের যে চেষ্টা, আজকে তো একমত হয়নি, কে বলেছে একমত হয়েছে, কিভাবে বাস্তবায়ন হবে এই নিয়ে অনেকের মতামত প্রকাশ করেছে আর কি। এখন তো একবার তো জুলাই সনদ হয়েছে, সেখানে কিছু ডিসেন্টিং আছে, ডিসেন্টিং ছাড়া বাকিগুলোতে একমত হয়েছে। যার যার ডিসেন্টিং ছিল তিনি নোট অফ ডিসেন্ট সেখানে দিয়েছেন মেজর কিছু বিষয়ে, আর বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। আজকে আলোচনা হয়েছিল যে এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কি হবে। ঠিক আছে, একমত করে হয়েছি আমরা, কিছু বিষয়ে আমরা একমত হয়ে গেছি, কিন্তু সেটা কি করে ইমপ্লিমেন্ট হবে। 4-5টা অপশন নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচনের আগে না পরে হবে, এটা কি অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, নাকি স্পেশাল কনস্টিটিউশনাল আদেশের মাধ্যমে হবে, নাকি নতুন সংসদ এসে করবে, নাকি 106-এর অধীনে প্রধান বিচারপতির কাছে অ্যাডভাইজারি অপিনিয়ন চাওয়া হবে। 4-5টা অপশন নিয়ে আলোচনা হয়েছে, নাকি গণভোটে হবে, কেউ কেউ তো বলেছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। এই অপশনগুলো নিয়ে কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে হবে এই ব্যাপারে কনক্লুশন হয়নি। সর্বশেষে যেটা আমি পরবর্তীতে শুনলাম, একেবারে শেষ পার্টটুকুতে আমি ছিলাম না, রাজনৈতিক দলের কাছে 2টা করে নাম চাওয়া হয়েছে, যারা নাকি এখানে স্বাক্ষর করবেন তাদের নামের তালিকা চাওয়া হয়েছে। ওখানে কিন্তু ক্রাইসিসটা রয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন ক্রাইসিসটা রয়ে গেছে। আমার ধারণা জুলাই এই অভ্যুত্থানের পরে
ইমপ্লিমেন্টেশন মেকানিজম নিয়ে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগে না পরে এই সংক্রান্ত যে ক্রাইসিসটা আছে এটা দ্রুত সলভ হওয়া প্রয়োজন। এটা দ্রুত সলভ না হলে এই ডিসেন্টটা বাড়বে এবং ফাটলটা আরও বড় হবে। এবং এছাড়া বাকি ডাকসু নির্বাচন, অন্যান্য কারণ, আগামী নির্বাচন, নিচের দিকে প্রচার প্রপাগান্ডা কেন্দ্রিক অসুবিধা, একদল আরেক দলকে একটু ব্লেম করা, কেউ কাউকে চাঁদাবাজ বলে, কেউ কাউকে উল্টা গালি দেয়, এটা তো চলছেই। এক ধরনের স্নায়বিক চাপ তো এখানে আছেই, পক্ষে বিপক্ষে চলছে। কিন্তু ওটাও কেউ আমার মেজর মনে হয় না। আমার ধারণা মেজর ডিফিকাল্টি তৈরি করবে এই বাস্তবায়ন পদ্ধতিটা। কারণ যারা এতদিন ধরে আলোচনা করেছেন, একমত হয়েছেন, তারা তো চাইবেন যে এটা ইমপ্লিমেন্ট হয়ে নতুন সিস্টেমে জুলাই সনদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত। সেই জায়গায় তো জামাত এবং এনসিপি দুটো পক্ষই বলছে যে এই ক্ষেত্রে অন্তত তারা কোনো ছাড় দেবে না। বিএনপি যদি তার জায়গায় অনড় থাকে তাহলে সেই ঐক্যের এবং জুলাই সনদের যেই, এটাই তো বলছি, ডেডলক, এখানেই ডেডলক, এবং এই ডেডলকটা বড়। অন্যান্য ছোটখাটো ডেডলক এগুলো তো ম্যানেজেবল, কিন্তু এটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপ হবে আমার ধারণা। ফলে এখানে উচিত হবে দ্রুত এই দূরত্বটা কমানো এবং একটা জায়গায় এসে যাওয়া যে এই প্রসেসটা আমরা মেনটেন করি। এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটাই প্রধান। তারা যদি একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট হয়, এই 4টে 5টা 6টা অপশন, আজকে 6টা অপশন নিয়ে আলোচনা হয়েছে, এই 6টা অপশনের যে কোনো একটা অপশন যদি তারা ডিসাইড করে পলিটিক্যাল পার্টিগুলোকে সাথে নেয়, তাহলে এখানকার বড় ফাটলটা থেকে রক্ষা করতে পারবে দীর্ঘদিন ধরে আমাদের অন্যথায় আমি এখানে খুবই স্ক্যাপটিক যে এই ইস্যুকে কেন্দ্র করে এমন কিছু ঘটতে পারে যা নাকি আমরা কেউই তার জন্য প্রস্তুত নই। ফলে দিস ইজ এন ওয়ার্নিং ফর দ্য নেশন, ফর দ্য অল পলিটিক্যাল পার্টিস। এই জায়গাটা থেকে তাড়াতাড়ি সিমেন্টেড করা প্রয়োজন। আদারওয়াইজ এটা একটা বড় ধরনের ফাঁক ফোকর রেখে আমরা সম্মুখে অগ্রসর হইতে চাচ্ছি। কনসিকোয়েন্স সম্পর্কে সকলেই হতচকিত হতে বাধ্য হবে। জুনাস থেকে আপনিও তো আজকের এই বৈঠকে ছিলেন, এবং এই যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যদি শেষমেশ একমত না হওয়া যায়, যে বড় শঙ্কার কথা বলছিলেন অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা, এই বিষয়ের আগের বিষয়টা একটু শেষ করে নিই। বিএনপি সম্পর্কে একটা চালু জায়গা দাঁড়িয়ে গেছে যে ক্ষমতায় না গিয়ে অবস্থা, ক্ষমতায় গেলে কি করবে। আমার মনে হয় যে বিএনপির এখন দল হিসেবে নিজস্ব প্রয়োজন আছে, এটা আবার একটা জাতীয় প্রয়োজনেরও প্রশ্ন আছে। অর্থাৎ আমি যদি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর, বিশেষত আন্দোলনকারী শক্তিসমূহের একটা ন্যূনতম ইতিবাচক ভূমিকা খুব জরুরি। কিন্তু বিএনপির এই প্রশ্নটা অ্যাড্রেস করা দরকার। রাজনীতির নিয়ন্ত্রণ তো একটা দলের হাতে থাকে না, কিন্তু রাজনীতিতে বিএনপি অ্যাজ এ বিগ পার্টি, তার যে রোলটা আছে সেটা যদি তাদের ঠিক মতো পালন করতে হয়, সেটা নিজেদের দলের প্রয়োজন তো আছেই, বাট ইন দি ইন্টারেস্ট অফ দি নেশন, এইরকম একটা ক্রান্তিকালে তখন তাদেরকে এই পয়েন্টে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং এটা যেমন ধরুন বহিষ্কার ইত্যাদি যে পদ্ধতি নেওয়া হয়েছে সেটা এফেক্টিভ হচ্ছে না। এটা বিএনপির সমস্ত স্তরের একেবারে উচ্চ থেকে নিম্ন পর্যন্ত এই তাদের টপ লিডারশিপের আহ্বান যে তলায় যাচ্ছে না অথবা মান্য কার্যকর হচ্ছে না, সেইটার ব্যাপারে তাদের কনসার্ন হওয়া উচিত। 1, 2 হচ্ছে নতুন পদ্ধতি ভাবা উচিত। 3 হচ্ছে যে লিডারশিপকে এই বিষয়টা মানে গুরুত্বের সাথে নিতে হবে, যে ওভার কনফিডেন্স যেন না থাকে, মানে অ্যাটলিস্ট টোকা তো খেয়েছে, সেটা ওভার কনফিডেন্সটা না থাকে। আচ্ছা, এবার আমি জুলাই সনদে ফিরি, ওখান থেকে শেষ করি যে যদি আমরা ঐকমত্যে পৌঁছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে না যেতে পারি, আমরা একটা বিপজ্জনক খাদের দিকে অগ্রসর হব। এবং এইটা আমরা সকলেরকে অনুরোধ করি বিনয়ের সাথে, যে আন্দোলনকারী শক্তিসমূহের বটে সবারই, যারা বাংলাদেশের স্বার্থ নিয়ে বিবেচনা করেন, বাংলাদেশকে যদি আপনি ভালোবাসেন, তাহলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ দরকার। সেইটা মানে প্রায়োরিটি কোয়েশ্চেন। এখন ধরুন স্রেফ প্রতিদ্বন্দ্বিতার জন্য যা মাইলেজ, মানে তার না আমি আপনার সাথে, আপনি একটা দল আমি একটা দল, আমরা আপনার বিরোধিতা করতে হবে, ফলে আমার একটা প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রামটা যতটা না যৌক্তিক তার চেয়ে বেশি হচ্ছে যে আপনার বিরোধিতার জায়গা থেকে এটা আমাকে মাইলেজ দেবে, এটাতে জিততে পারলে আমি
এইটা যেন কার্যকর, অর্থাৎ সংকীর্ণ রাজনৈতিক দলীয় স্বার্থ যাতে জাতীয় স্বার্থকে ছাপিয়ে না যায়। বারবার এই কথাটা বলছি, 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত বলছি, ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার এই ট্রানজিশনের জন্য। এইটা কোনো কথার কথা না, এইটা বাংলাদেশের যারা একটু রাজনৈতিক উপলব্ধি থাকবে তারা বুঝবেন যে এইটা আমরা যদি না পৌঁছাতে পারি তাহলে বিপজ্জনক খাদ অপেক্ষা করছে। হ্যাভিং সেড দ্যাট, আমি যেই জায়গাটায় গুরুত্ব দিতে চাইব, দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা হচ্ছে সেইটার মানে বাস্তবায়ন যে হবে তার নিশ্চয়তাটা কি, একটা আইনি বাধ্যবাধকতা চাওয়া হচ্ছে। তাহলে আমাদের দরকার আইনি বাধ্যবাধকতাটা কিভাবে আসলো সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না, যে প্রক্রিয়া আসলে আইনসম্মত হয় সেভাবে করলেই আমরা একমত হয়ে যাব। আইনি বাধ্যবাধকতা দরকার যাতে প্রত্যেকটা দল এর নিশ্চয়তাটা পায়। এখন এক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব আছে, প্রধানত সুপ্রিম কোর্টের মানে কি বলে পরামর্শ নিয়ে সরকার এইরকম একটি অধ্যাদেশ কিংবা একটা ফ্রেমওয়ার্ক করতে পারে যে আগামী জনপ্রতিনিধিরা এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এখন যদি আপনি এখানে আগেই জানেন যে আগেই ইলেকশনের আগে এটা বাস্তবায়ন করে ফেলতে হবে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে অ্যাজ এ রিপাবলিক আপনি আসলে জনগণের কাছে যে সব প্রশ্ন নিতে হবে এবং জনগণকে এঙ্গেজ করে আপনাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে, সেই জায়গাটা খর্ব হয়। এটা গণভোট করলেও হয় না, এটা ওই মানে যদি আপনি প্রোক্লামেশন দেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন, ওইটা করলে হয় না বলে আমরা মনে করি। বাট এটা নিয়ে আমরা এখনও তর্ক করব, মানে আমরা সব কিছুতে সিল করে দেইনি। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে যে আমরা এই জায়গায় একমত হয়ে যেতে পারি যে কীভাবে জুলাই সনদ যেটা আমরা যা একমত হয়েছি সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে, জিতে যাওয়ার পরে কেউ যাতে এটা অস্বীকার করতে না পারে। নাম্বার 2 হচ্ছে যে ফর টেকনিক্যাল রিজন আমরা যা বাস্তবায়ন করব সেটা কি টেকসই হবে কিনা। আমাদের বক্তব্য হচ্ছে অ্যামেন্ডমেন্ট হলে টেকসই হবে না, এটা কোর্টে গেলে অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে যায়, সেটা আমরা 13, 15 এগুলো দেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে আবার আপনি যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেন, মানে গণপরিষদ করেন, সংবিধান সভা করেন, সেই ক্ষেত্রে আপনি তো আসলে নতুন সংবিধান করতে হবে, অর্থাৎ আপনার বিদ্যমান সংবিধান স্থগিত করতে হবে এবং নতুন সংবিধানের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। সেইটাতে আবার কেউ আমরা একমত হই নেই। আমরা যেখানে ঐকমত্য হয়ে আছি সেটা হচ্ছে রিফর্ম, সংস্কারের ক্ষেত্রে। সে কারণে আমরা বলছি যে আগামী নাম যেটাই দেন, আপনাকে আগামী সংসদ জনগণ এখতিয়ার দিচ্ছে দুটো কাজের জন্য। এক, এই সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করবে, যেটা আদালত কর্তৃক আর চ্যালেঞ্জের মুখে হবে না, বরং এই সংস্কারকৃত সংবিধান লাইক একটা গণপরিষদ যেভাবে সংবিধান তৈরি করে এটাকে সুরক্ষা দিবে আদালত। আর 2 নম্বর হচ্ছে এই সংসদ 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এই দুটো পারপাসে একটা সংসদ নির্বাচিত হবে। তাহলে যেটা হবে যে আমরা যে সংস্কারটা চাইছি সেই সংস্কারটা টেকসই হবে ভবিষ্যৎকালে। এখন কেউ বলতে পারেন যে ভাই এইগুলো তো সব উল্টায় দিতে পারে, উল্টায় অনেক কিছুই দিতে পারে, কিন্তু বিদ্যমান যে আইনি কাঠামোর মধ্যে আপনি আছেন, আপনি 106 দিয়ে আদালতের অনুমোদন নিয়ে আপনি একটা সরকার গঠন করছেন, অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে তো লেখা নেই ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি তৈরি হয়েছে এই কারণে যে যা কিছু সংবিধানে লেখা থাকে না তার মানে অথবা সংবিধানে লেখার বাইরে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেই পরিস্থিতি মোকাবেলা করবেন কিভাবে, কারণ ওটা তো সংবিধানে লেখা নাই। তখন আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেবেন। তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে আপনি অন্তর্বর্তী সরকার করেছেন, ওইটা সংবিধানের কাঠামোরই অংশ। যে সংবিধানের ডক্ট্রিন অফ নেসেসিটি থাকে না সেটা তো আসলে সংবিধান হতে পারে না, কারণ আপনি তো কোনো সব কিছু লিখে রাখতে পারবেন না। এটা একেবারে প্রাচীনকাল থেকে আইনের ধারণা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে এটা আছে। সুতরাং এই জিনিসটা আবার বলবো যে আমরা এই ডক্ট্রিন অফ নেসেসিটির কাঠামোতে ঢুকেছেন, আমি একমত কি একমত না এটা ভিন্ন প্রশ্ন। আমরা বলেছি 5 থেকে 8 তারিখের মধ্যে আমাদের সাথে কথা বলে আমরা ভিন্নভাবে প্রস্তাব দিতাম, তখন আলোচনাও ঠিক মতো হয় নাই। কিন্তু যেহেতু আপনারা ঢুকেছেন তাহলে এইটার মধ্য দিয়েই, এই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি অর্জনটা আমরা কীভাবে করতে পারি সেইটার দিকে যদি আমরা মনোযোগ না দিই এবং আমরা সকলেই ছাড় না দিই, এটা ন্যাশনাল কোয়েশ্চেন, এগেইন দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা এটা ছাড় না দিই, তাহলে আমরা বিপদের মধ্যে পড়ব। রাজনৈতিক বিতর্ক করার আরও অনেক ক্ষেত্র আছে আগামী নির্বাচনে, সেগুলো আমরা করতে পারবো, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে কিছুটা আমাদের প্রত্যেকেরই স্বার্থ,
যাকে বলে রুলস অফ দি গেম ঠিক করা, রাজনীতিটা কোন নিয়মে চলবে, বাংলাদেশ আগামী দিনে কিসের ভিত্তিতে নিয়ম চলবে, এইটা ঠিক করার জায়গাটা করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই ছাড় দিয়ে মানসিকতায় একটা জায়গায় পৌঁছানো দরকার। ব্যারিস্টার সাহেব আমাদের পটে যে প্রত্যেকে ছাড় দেওয়ার মানসিকতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে জটিলতা শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে দুজনই বললেন, এবং সেই বাস্তবতায় জাতীয় পার্টির আগামী দিনের ভবিষ্যৎ। দেখেন, আমি একটু কনস্টিটিউশনাল ইস্যুটা একটু যদি আমি অ্যাড করতে চাই, পার্লামেন্ট তো সোভারিন, ঐক্যমত কমিশন তো আর সোভারিন না। এবং পার্লামেন্ট সোভারিনের অনেকগুলো ধারা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে রিসেন্ট ল আগের লর সাথে কন্ট্রাডিক্ট করলে রিসেন্ট লটা ইমপ্লিমেন্ট হবে, এটা ডক্ট্রিন অফ ইমপ্লয়েড রিপিল বলে। আর এটা হচ্ছে নো পার্লামেন্ট ক্যান বাইন্ড হিজ ফিউচার পার্লামেন্ট প্র্যাকটিক্যালি। আর হচ্ছে সংবিধান, সংবিধান তো সুপ্রিম ল, কোনো সন্দেহ নেই। আর্টিকেল 7 তো সবসময় আছে, আওয়ামী লীগের আমলে, এটা আগেও ছিল এবং সব দেশেই থাকবে ইউকে ছাড়া। শুধু ইউকেতে আপনি পার্লামেন্টের একটা ল যেভাবে চেঞ্জ করতে পারবেন, সংবিধানের লগুলো একইভাবে চেঞ্জ করতে পারবেন, যেটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন। আমাদের একটা রিজিট, আমেরিকারটা হচ্ছে রিজিটের উপর রিজিট, ওটা আবার অনেক আছে। তাহলে আপনি ঐক্যমত কমিশনে যেটাই ঐক্যমত হন সেটা ভবিষ্যৎ পার্লামেন্টকে বাইন্ড করবে না। দুই হচ্ছে অ্যাডভাইজারি অপিনিয়ন আপনি কখন নিতে পারবেন, এটা আমার অপিনিয়ন, তখনই পারবেন যখন একটা ল আছে কিন্তু সেই লয়ের ব্যাখ্যাটা নিয়ে একটা কোশ্চেন অফ ল অ্যারেজ করেছে পাবলিক ইম্পর্টেন্সে, তখন আপনি 106-এর অ্যাডভাইজারি অপিনিয়ন নিতে পারবেন। যখন বাংলাদেশে একটা বিপ্লব হলো, আন্দোলন হলো, সরকার চলে গেল, পালিয়ে গেল, একটা ভ্যাকুয়াম তৈরি হলো, তখন অন্তর্বর্তী সরকারের কোনো বিধান আমাদের সংবিধানে নাই। তখন অ্যাডভাইজারি অপিনিয়ন চাওয়াটাও কিন্তু অযৌক্তিক, কারণ আপনি কি করে চাবেন, আপনার তো কোনো লিগাল প্রভিশনই নাই। তখন যেটা অনেকেই বলছে বা ফরহাদ মাঝারও বলছে যে তখন শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে। অ্যাডভাইজারি অপিনিয়ন সেই সময় চাওয়াটাও আমি লজিক্যাল মনে করি না। আর ওখানে একটা সিরিয়াস ফ্লজ আছে, পাবলিক হিয়ারিং হয়েছে কিনা, এটা কিন্তু হিয়ারিং হতে হবে। পাবলিক হিয়ারিং হয়েছে কিনা এটা নিয়ে আমরা খুব ডাউট। আর যেদিনই অ্যাডভাইজারি অপিনিয়নটা দিলেন পরের দিনই তদানীন্তন চিফ জাস্টিস ওনাকে পদত্যাগ করতে হলো, ওইটার জন্য অপেক্ষা করা হয়েছিল, ওনার কাছে নেওয়া হবে, দেন ওনাকে কিক করা হবে। এখন সামনে জুলাই সনদ নিয়ে যদি আমরা বলি অ্যাডভাইজারি অপিনিয়ন নেই, তিনটা জিনিস আমরা করছি। প্রথম হচ্ছে ইটস এ পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল পার্টির ইস্যু, জনগণের ইস্যু, এটা জুডিশিয়ারির ইস্যু না। জুডিশিয়ারিকে আমরা এখানে নিয়ে এসে বন্ধুকে গুলি লেখার ট্রাই হতে পারে। আরেকটা আছে, ওই অ্যাডভাইজারি অপিনিয়ন কিন্তু সরকারের টেনুর বলা নেই, শুধু বলা হয়েছে শপথ নিতে পারবেন একজন প্রধান উপদেষ্টা, এই প্রেক্ষাপটে মেয়াদ বলা নেই। সংবিধান অনুযায়ী কিন্তু সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে ভোট হতে হবে, 3-3-6, যেটা এক্সপায়ার হয়ে গেছে। তবে সেটা আবার কিন্তু জুডিশিয়ারি দিয়ে ট্রাই করা হবে, জুডিশিয়ারি দিয়ে এটাকে একটা কভার আপ করা, অথবা পরবর্তী পার্লামেন্ট এসে এটাকে একটা ইন্ডিমিনিটি দিয়ে দিবে। তো এই জিনিসগুলো কখনোই কোর্ট দিয়ে সমাধান হবে না, পলিটিক্যাল পার্টিগুলো আলোচনা করতে হবে। শিশির মুনির ভাই যে আশঙ্কাটা বললেন এটা আমার মধ্যে তীব্রভাবে আছে, যদি রেজলিউশন না হয় একটা আউটবার্স্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, সেটা ইসলামিক হতে পারে আবার নিউট্রালও হতে পারে। যখন একটা আউটবার্স্ট হবে দেশের অবস্থাটা কি হবে, আর যে আউটবার্স্টটা হবে ওটাই কিন্তু দেশের সর্বশেষ আউটবার্স্ট না, ওটার পরে আবার একটা হবে, নেপাল সিচুয়েশন তার এক্সাম্পল, তখন কি হবে? অর্থাৎ আরও কয়েকটা ফেজ আমাদের এখনো বাকি আছে যদি আমরা মোরাললেস ঐক্যমতে না আসি। জুলাই সনদ আমি পড়েছি, কোনো পার্টির জন্য এখানে অ্যাডামেন্ট হওয়ার মতো এমন কিছু নাই, বেশিরভাগই ফিলোসফিক কথাবার্তা। বিএনপির জন্য বরঞ্চ অনেক কিছু আছে। 2006 ইলেকশন নিয়ে বলা হয়েছে 2006 ইলেকশন পিছিয়ে দেওয়া হয়েছে, তো সেটার পিছনে অনেক কাহিনী আছে। কিন্তু এইটার পিছনে অ্যাডামেন্ট হয়ে দ্বন্দ্ব রাখাটা একটা হতে পারে ইন্টারনাল বার্গেনিং, আর একটা হলো অনেক বড় একটা পট করা হচ্ছে যে কোনো সময় সেটা যে কোনো আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান নিষিদ্ধের দাবি আছে। গত শুক্রবার আপনাদের কার্যালয়ে হামলা হলো, ছোট্ট জি আমাদের কার্যালয়ে গত 1 বছরে 3 বার হামলা দেওয়া হয়েছে। আমরা এতে মোটেও ভীত না, সন্ত্রস্ত। আমরা মনে করি ব্যান দিয়ে কোনো সমাধান হয় না। জাতীয় পার্টি 1986 সাল থেকে একটি দল 9টি ভোটে অংশগ্রহণ করেছে এবং 91-তে 35টি আসন পেয়েছে, 96-তে 18% ভোট পেয়েছে। জাতীয় পার্টি টিকে আছে, টিকে থাকবে, উত্তরোত্তর ভালো করবে। হ্যাঁ, আমাদের কিছু বিব্রতকর ইস্যুজ আছে যেগুলো জনগণ প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না, আমরা সেগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চাবো, ভুল স্বীকার করে নেব। কিন্তু ভুল স্বীকার করে আমরা যদি নতুনভাবে রাজনীতি করি দেশ গড়তে, জনগণ আমাদের ডাকে সাড়া দেবে। আর বহুদলীয় গণতন্ত্রের কোনো বিকল্প নাই, সেটা তো বোঝা গেল। যখন একটি দল হয়ে যায়, একদলীয় শাসন হয়ে যায়, তখন কি হতে পারে এটা তো চোখের সামনে ভিজিবল। সো সকল দল ভিজিবল থাকুক, সেখান থেকে জনগণ বেছে নিক। পলিটিক্যাল ভারসাম্য থাকতে হবে, যদি পলিটিক্যাল ভারসাম্য না থাকে যে কেউ যে কোনো সময় টাইরেন্ট হয়ে যেতে পারে। অনুষ্ঠানে একেবারে শেষে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে একটু মন্তব্য জেনে নিতে চাই যে নেপাল
শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপাল, ঠিক আগামী রাজনীতির জন্য আসলে কি বার্তা দিচ্ছে, সেটা এই অঞ্চলের বলি, সামগ্রিক বলি? আপাত দৃষ্টিতে যদি এর ভেতরে কারা কাজ করছে, কোনো আলটেরিয়ার মোটিভ আছে কিনা, বিগার কোনো প্লট আছে কিনা, সেগুলো আমি জানি না। সো সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে গণমাধ্যমে যেটুকু আসছে, পাবলিক ডোমেইনে যেই নিউজগুলো আসছে, সেগুলোর দিকে তাকিয়ে যদি আমি মন্তব্য করি, তাহলে কথাগুলো খুব পরিষ্কার। ছোট করে এই উপমহাদেশের রাজনীতিতে দেখা গেছে পরিবারতন্ত্রের ভীষণ শক্ত প্রভাব আছে, এবং উপমহাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় গেছে, সেটা নেপালের এবং বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে এক ধরনের একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র কায়েমের প্রচেষ্টা। সেই ব্যাপারে মানুষ না বলেছে, জনগণ না রায় দিয়েছে। আর আমাদের নতুন যে প্রজন্ম, তারা এই বৈষম্য আর মানতে রাজি নয়, যে কিছু পরিবার ফুলে ফেপে অনেক কলা গাছ হয়ে যাবে আর বাকি সবাই তাদের শ্রমে ঘামে দেশ গড়ে তুলবে, এটা নতুন প্রজন্ম। শিশুমণি, এক বাক্যে যে নেপাল কি বার্তা দেয়? নেপাল বার্তা দেয় যে নতুন প্রজন্মের ফ্লেক্সিবল মাইন্ডটা বোঝার জন্য সংবেদনশীলতা থাকতে হবে। না, আমি এক বাক্যে এটাতে যেতে চাচ্ছি না। আমি বলবো যে আমরা কিন্তু সংবিধানের মধ্যে আছি, আবার ডক্ট্রিন অফ নেসেসিটি তো আছি, এই দুটো বাস্তবতা। ফলে আগামী পার্লামেন্ট সার্বভৌমত্ব কিন্তু জনগণ সার্বভৌমত্ব এই অর্থে, তার প্রতিনিধিত্বশীল অর্থে। পার্লামেন্টের আলাদা কোনো সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্বের বাইরে আলোচনা করাটা ঠিক হবে না। যেটা করা দরকার সেটা হচ্ছে আগামী সংসদকে কি আমরা কিছু বেঁধে দিচ্ছি না। রাজনৈতিক দলগুলোর উপরে একটা বেঁধে দেওয়া হচ্ছে যে তোমরা যারাই ক্ষমতায় যাও, তোমরা এই সনদ বাস্তবায়ন করবে। পার্লামেন্টের জায়গা থেকে সেইটা আছে। ফলে যারা এখন অংশগ্রহণকারী রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রে এইটা আসলে, যেহেতু কনসেনসাসের স্বার্থে আমাদের এই কথাটা বলতে হবে। আর নেপালের শিক্ষা মানে আরেকদিন আলোচনা করা যাবে, কিন্তু এগেইন আমি এটার সাথে একমত যে তরুণদেরকে আমাদের, মানে তরুণরা আসলে কি চাইছে সেইটা প্রত্যেক দেশেই এখন নতুন বাস্তবতা। ফ্রান্সেও বিরাটভাবে। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।